মা গো, মরে গেলাম গো, প্লিজ আর না, আমি সহ্য করতে পারছি না, প্লিজ আর না। কিন্তু আমার কথা ওনার কান পর্যন্ত যাচ্ছে না। মনে হয় উনি ওনার মতো আমাকে ভোগ করতে লাগলেন। আমি ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। আমি কান্না করতেছি আর উনি ওনার মতো কাজ করতে লাগলেন। আমার কান্না তার কাছে তুচ্ছ। প্রায় 10 মিনিট পর উনি আমাকে ছেড়ে দিলেন। আমাকে ছেড়ে দিয়ে আমার চুল মুষ্টিবদ্ধ করে ধরলেন এবং ওনার ঠোঁট জোড়া আমার ঠোঁটে ডুবিয়ে দিলেন। আমার একদম অসহ্য লাগতেছে। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি বিছানা থেকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করতেছি, কিন্তু সারা শরীরে অনেক ব্যথা হচ্ছে, যার কারণে সহজে বিছানা থেকে উঠতে পারছি না। অনেক কষ্টে উঠে বসলাম। আস্তে আস্তে বিছানা থেকে নেমে পড়লাম। বিছানা থেকে নেমে পড়ে বিছানার দিকে তাকিয়ে দেখি সাদা চাদরের ওপর লাল দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে ব্লিডিং হয়েছিল। আজকে আমি বৈধ ধর্ষণ হলাম। শুনে অবাক হচ্ছেন, তাই তো? আসলে কথাটা ঠিক, আমি বৈধ ধর্ষণ হলাম। আমার বাবা মা ওনার সাথে আমাকে আজকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, কারণ ওনার প্রচুর টাকা পয়সা, ধনসম্পদ আছে। আর আমরা গরিব, আর গরিব বাবা মা কখনো চায় না তার মেয়ে গরিব ঘরে গিয়ে সংসার করুক। তারা চায় তার মেয়েকে বড় ঘরে বিয়ে দিতে। আমার সাথেও ঠিক তেমনই হয়েছে, তার ব্যতিক্রম না। কিন্তু বিয়েতে আমার একদম মত ছিল না। আমি ওনাকে বললাম, আপনাকে তৃপ্তি দেওয়ার মতো এখনও আমার সময় হয়নি, প্লিজ আপনি অপেক্ষা করুন। কিন্তু উনি আমার কোনো কথা শোনেন না। আমার সব কথা উপেক্ষা করে উনি ওনার তৃপ্তিটা মিটিয়ে নিলেন। কিন্তু একবারও চিন্তা করল না আমার কি হবে। হঠাৎ করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখি উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলেন। আমি চট করে বিছানার উপর থেকে চাদরটা নিয়ে আমার সারা শরীর ঢেকে নিলাম, কারণ আমার শরীরে কোনো কাপড় ছিল না। উনি ব্যঙ্গ করে বললেন, এ তো লিখতেছি একদম লজ্জাবতী লাজুক লতা, একটু আগে তো সব দেখেই নিয়েছি, এখন ঢেকে রাখার কি আছে। আমি রাগে দুঃখে জ্বলে উঠে বললাম, ছি, আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার জীবনসঙ্গী এতটা নিচু মনের মানুষ হবে। আর আপনার মুখ থেকে এসব কথা কিভাবে বেরিয়ে আসে আমি সেটাই ভাবতেছি। উনি বিরক্ত হয়ে বললেন, বেশি রকম বকবক না করে সব কিছু খোলো, আমি দেখব। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি বললাম, আপনার মতো বেয়াদব মানুষকে আমি কখনোই জীবনসঙ্গী হিসেবে মেনে নেব না। যে স্বামী তার বউকে বোঝার চেষ্টা করে না, সে আবার কিসের স্বামী? স্বামী বউকে একটু সময় দিতে পারে না, সে আবার কিসের স্বামী? যে স্বামী বউকে সম্মান করতে পারে না, সে আবার কিসের স্বামী? উনি বিকট চিৎকার দিয়ে বললেন, কুত্তার বাচ্চা, আমি কি তোকে একবারও বলেছিলাম যে আমি তোকে বউ হিসেবে মেনে নিয়েছি? আমি ওনার মুখ থেকে এরকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সত্যি এখন আমার খুব কষ্ট হচ্ছে। যখন উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন তখন যতটা না কষ্ট হচ্ছে, তার থেকে এখন বেশি কষ্ট হচ্ছে ওনার কথা শুনে। আমার কপাল এতই দুঃখ যে আজকে বাসর রাতে স্বামীর মুখ থেকে এরকম কথা শুনতে হবে। কখনো কল্পনাও করিনি। আসলে গরিব মানুষ কখনোই সুখী হতে পারে না, তাদেরকে সবসময় দুঃখের মাঝে সময় কাটাতে হয়। উনি ঠান্ডা গলায় বললেন, এইভাবে এখানে দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হয়ে এসে ফ্লোরে শুয়ে পড়ো, বিছানায় আসার চেষ্টা করবি না। আমি শুধু রোবটের মতো দাঁড়িয়ে আছি আর নির্বাক হয়ে ওনার কথাগুলো শুনতেছি। উনি কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম। শাওয়ারটা ছেড়ে দিয়ে নিচে ফ্লোরে বসে পড়লাম। আমি অনেক জোরে জোরে কান্না করতেছি, কিন্তু আমার কান্না এই 4 দেওয়ালের ভেতরেই রয়ে যাচ্ছে, বাইরে যাচ্ছে না। গরিব হয়ে কি ভুল করেছিলাম আমি, যার কারণে আজকে এই শাস্তি পাচ্ছি? কেন গরিব মানুষদের সব সময় কষ্ট সহ্য করতে হয়? মুখ বুজে সব কিছু সহ্য করে নিতে হয় কেন? গরিব মানুষের কোনো স্বাধীনতা নেই, কারণ টাকার কাছে বন্দী হয়ে থাকতে হয় বড় লোকদের কাছে, যার প্রমাণ আমি নিজেই। আজকে আমার বাবার টাকা পয়সা নেই, তাই লোভে আমাকে বিক্রি করে দিলেন একটা বড় লোক জানোয়ারের কাছে, যে মানুষটা কাউকে সম্মান দিতে পারে না। অনেকক্ষণ শাওয়ারের নিচে পানিতে ভিজে একদম কাক ভেজা হয়ে গেছি। এখন প্রচুর ঠান্ডা লাগতেছে, ঠান্ডায় গা কাঁপতেছে, তাই আর সেখানে থাকতে পারলাম না। সেখান থেকে বেরিয়ে আসলাম, কিন্তু বেরিয়ে এসে পড়লাম মহা ঝামেলায়। এখন তো বিছানায় শুতে পারবো না, ফ্লোরে শুয়ে থাকতে হবে। কোনো উপায় না পেয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়লাম। ফ্লোরে শুয়ে পড়লাম আর এক মহা ঝামেলায়। ফ্লোর এতটাই ঠান্ডা, ঠান্ডায় সারা শরীর কাঁপতে লাগলো। কিন্তু কিছু করার নেই, গুটিসুটি হয়ে ওখানেই শুয়ে থাকলাম। ঘুম আসতেছে না। অনেক চেষ্টা করতেছি ঘুমানোর, ঠান্ডার জন্য পারতেছি না। ঠান্ডায় সারা শরীর কাঁপছে।
কাঁপতে কাঁপতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা নিজেও জানি না। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। আমি বেশ বড়সড় অবাক হয়ে গেলাম। ব্যাপার কি, আমি এখানে কিভাবে? আর গতকাল রাতে শরীরে যে ব্যথা অনুভব করেছিলাম সেটা এখন অনেকটাই কমে গেছে। ব্যাপার কি? কথাগুলো ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে পড়লাম। হঠাৎ করে চোখ আটকে গেল রুমে থাকা আয়নার দিকে। আমি নিজেকে দেখে বেশ চমকে গেলাম, কারণ গতকাল রাতে আমার শরীরে শুধু একটা চাদর ছিল, কিন্তু আজকে একটা জামা আর পাজামা পরানো। তাহলে কি উনি? না না, এটা কখনো হতে পারে না। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, এইভাবে আয়নার সামনে বসে থেকে নিজের রূপ দেখতে কি আমাকে তুমি বিয়ে করে নিয়েছ? ওনার আওয়াজ শুনে পেছনে ঘুরে দেখি উনি দাঁড়িয়ে আছেন, অনেকটা রাগী চোখে। আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ওখানেই বসে আছি, কোনো জবাব দিচ্ছি না। উনি আবার বললেন, এই মেয়ে, কথা কানে যাচ্ছে না নাকি? আমি ফিসফিস করে বললাম, আসলে একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম, উত্তর দিবেন? উনি রেগে গিয়ে বললেন, তোকে তো আমি মেরে ফেলবো। আমি কি বলতেছি আর উল্টা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেছিস? আমি আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ওখানেই চোখের পানি ফেলতে লাগলাম। হায় রে জীবন! উনি একটু নরম হয়ে বললেন, ছোট বাচ্চাদের মতো কান্না না করে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যা। আর শোন, আমি তোকে বিছানায় এনেছিলাম, কারণ একা একা ঘুম আসছিল না। তারপর কালকে রাতে আবার বেশ ঠান্ডাও পড়েছিল, তাই তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। কথাটা বলেই উনি রুম থেকে চলে গেলেন। যাই হোক, নিজের মনকে এখন একটু হলেও সান্ত্বনা দেওয়া যাবে। তার স্বামী হওয়ার যোগ্যতা না থাকলেও তার কোলবালিশ হওয়ার যোগ্যতা আছে, এটা ভেবেই মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আর আয়নার সামনে বসে না থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি একটা ফুটফুটে কিউট ছেলে আমাদের রুমের বিছানার উপর বসে আছে, দেখতে অনেকটা নায়কের মতো। আমাকে দেখে মুখে একটা বাঁকা হাসি দিল। বুঝলাম না এত অ্যাটিটিউড কিসের। আমি জিজ্ঞেস করলাম, এই যে মিস্টার, আপনি কে? ছেলেটা হেসে বলল, এই যে মেয়ে, নিজের স্বামীকে চিনতে ভুল হচ্ছে। এটা কেমন বউ করে আনলাম রে বাবা, যে নিজের স্বামীকে চিনতে পারে না। আমি অবাক হয়ে ছেলেটাকে দেখছি। দেখতে মনে হচ্ছে 10 বছরের উপরে হবে না, কিন্তু তার কথা বলার স্টাইল, তার কথা শুনে যেটা বুঝলাম, সময় তো আমার মজা করার মতো কেউ এসেছে। আমি বললাম, আচ্ছা স্বামী, তাহলে গতকাল রাতে আপনি কোথায় ছিলেন আমাকে একা রেখে? ছেলেটা বলল, আমার আম্মুর সাথে ছিলাম। আমি বললাম, এই বাবু, তুমি এত হাসছো কেন? আমাকে দেখে কি তোমার জ্বালা ধরেছে মনে হয়? ছেলেটা আমার কাছে এসে বলল, বাপরে, আমি তো বাবু, তাহলে তুমি আমার কি হও? আমি কিছু বলার আগেই সে বলল, আমিও তোমার বাবু এবং তোমার স্বামী, তোমার হাজব্যান্ড। চলো নিচে যাই, কিছু খেয়ে নেব, ক্ষুধা লাগছে, তোমাকে ছাড়া যেতে ইচ্ছে করতেছে না। আমি মাথায় হাত দিয়ে বললাম, হায় আল্লাহ, এই ছেলে দেখছি, আমি মনে হয় আর বাঁচব না। এই ছেলের কথা শুনে কি পাগলামো করে কথা বলে রে বাবা। আমার মাথা মনে হয় ব্যথা করতেছে। আমার চোখের সামনে শরীরের শিরা উপশিরা দেখতে পাচ্ছি। এগুলো কি বলছো? ছেলেটা বলল, আমাকে পিচ্চি বলবে না, কারণ আমি তোমার স্বামী। আর একটা কথা হচ্ছে, এখন চলো নিচে যাব, খাবো। তারপর পিচ্চি ছেলেটা আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো নিচে। নিচে গিয়ে আমি বড় মাপের অবাক। রাতে তো সবার সাথে পরিচিত হইনি, তেমন কথাও হয়নি। গিয়ে দেখি আমার গন্ডার স্বামীটা আগেভাগেই বসে আছে খাবার টেবিলে। আমাকে একবার ডাকলেও ডাকতে পারত। পিচ্চি ছেলেটা সবাইকে বলে বসলো, এই তো আমি আমার বউকে নিয়ে এসেছি, আমাদের জায়গা ছেড়ে দাও, আমি আমার বউয়ের কোলে বসে খাবো। পিচ্চি ছেলেটির কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগলো। আমি বেশ লজ্জায় পড়ে গেলাম, কারণ এইখানে সবাই অপরিচিত মানুষ, কাউকে আমি চিনি না। তারপর দেখি আমার গন্ডার স্বামীর পাশে একটা চেয়ার ফাঁকা। পিচ্চি ছেলেটা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওইখানে বসিয়ে দিল এবং পিচ্চিটা আমার কোলে বসে পড়ল। পিচ্চি বলল, এই যে বউ, আমাকে এখন খাবার খাইয়ে দাও, আর তুমিও খাও, আমিও তোমাকে তুলে খাওয়াবো, তুমি আমাকে তুলে খাওয়াবে। আমি মনে মনে ভাবছি, হায় হায়, এই পিচ্চি ছেলে এসব শিখলো কোথা থেকে? আর এত বুদ্ধি কিভাবে আসে? হায় আল্লাহ, সবাই শুধু পিচ্চির কাণ্ড দেখে হাসতেছে, কিন্তু কেউ কিছু বলতেছে না। সবার সামনে কিছু বলতেও পারতেছি না, অনেক লজ্জা লাগতেছে। পিচ্চিটা একটা খাবার প্লেট আমার হাতে ধরিয়ে দিল। আমি চুপচাপ খাবারগুলো পিচ্চির মুখে তুলে দিতে লাগলাম। পিচ্চিটাও আমার মুখে খাবার তুলে দিতে লাগলো। আমাদের এইরকম কাণ্ড দেখে সবাই শুধু মুচকি মুচকি হাসতেছে, কেউ কিছু বলতেছে না। আমার স্বামী পাশে বসে খেয়ে যাচ্ছে, আমার দিকে তাকাচ্ছেও না। মনটা চাচ্ছিল কোলে তুলে একটা আঁচড় মেলে কোমর ভেঙে ফেলি। এইভাবে খাওয়া দাওয়ার পালাটা শেষ হয়ে গেল। সবাই ড্রয়িং রুমে বসে পড়ল আর আড্ডা দিতে লাগলো।
আমাদের খাওয়া শেষ হতেই পিচ্চিটা আমার হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে গেল এবং আমাকে বসিয়ে দিয়ে সে আমার কোলে বসে পড়ল। আমি মনে মনে ভাবছি, কারোর কপালে যেন এমন স্বামী না জোটে যে সব সময় বউয়ের কোলে বসে থাকে, বউকে একটু কোলে নেয় না। পিচ্চি সবাইকে জিজ্ঞেস করলো, তো সবাই এখন বলো আমার বউকে কেমন লাগে, সবার কাছে তার ব্যবহার আচরণ। একজন বয়স্ক মহিলা বলতে লাগলেন, তোর বউয়ের আচার আচরণ তুই ভালো জানিস, তোর বউ তো আর আমাদের সাথে সংসার করবে না, তোর সাথে সংসার করে খাবে, তাই তুই তোর বউকে তোর মনের মতো করে সাজিয়ে নিস। পিচ্চি ছেলেটা লাফিয়ে উঠে বলল, এই বুড়ি, কথা মুখ সামলিয়ে সামলিয়ে বলবি, আমার বউ হয় বুঝেছিস তো, এইরকম কটু কথা বলতে পারিস না। বয়স্ক মহিলা হেসে বললেন, তুই আমাকে বুড়ি বলছিস? সেটা যদি আমার ছেলে জানতে পারে তাহলে তোকে কি করবে একটু ভেবে দেখেছিস? পিচ্চি ছেলেটা বলল, তাহলে তুই আমার বউকে কটু কথা শোনালে কি জন্য? বলেই এই পিচ্চিটা কান্না করতে লাগলো। ওর কান্না দেখে সবাই হাসতে হাসতে শেষ। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমিও হেসে দিলাম। কিছু বলতে পারতেছি না, কারণ এখানে লজ্জার একটা ব্যাপার আছে, আমি এখানে কাউকে চিনি না। হঠাৎ করে উনি জানি কোথা থেকে চলে আসলেন আর পিচ্চিটার কান ধরে আমার কোল থেকে নামিয়ে নিলেন। আমি অনেকটাই অবাক হলাম। আমার সাথে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। উনি রাগে ফেটে পড়লেন, এসব কি হচ্ছে এখানে? পিচ্চি ছেলেটাও রাগে ফেটে পড়ল, কি হচ্ছে মানে? আমি আমার বউয়ের সাথে গল্প করতেছি, তুই এখানে কি জন্য? আমি মনে মনে ভাবলাম, ওরে বাপরে, পিচ্চি দেখছি ওনার সাথেই রেগে আছে। উনি বললেন, গল্প করতেছিলে ভালো কথা, কিন্তু এরকম সবার সাথে রাগারাগি করতেছিস কি জন্য? পিচ্চি ছেলেটা চিৎকার করে বলল, দেখ, ভালো হবে না বলতেছি, আমার বউয়ের সামনে তুই আমাকে এভাবে কান ধরতে পারিস না, আমার মান সম্মান বলে কিছু আছে বুঝছিস তো, তুই আমাকে ছেড়ে দে, নইলে আমি তোকে। পিচ্চির কথা শুনে সবাই অনেক জোরে হাঁ হাঁ করে হাসতে লাগলো। তারপর উনি পিচ্চি ছেলেটার সাথে যেটা করলেন তাতে তো সবাই হাসতে হাসতে কেউটে। উনি বললেন, এই, তোর আবার কিসের মান সম্মান রে? এখনও তুই বিছানায় প্রস্রাব করে দিস, তোর আবার মান সম্মান? পিচ্চি ছেলেটা বলল, দেখ, ভালো হবে না বলতেছি, তুই আমার বউয়ের সামনে আমাকে পচাতে পারিস না। উনি বললেন, আরে ছোট বাচ্চা তো। আমি আর চুপ থাকতে পারলাম না, হঠাৎ করে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল, উনি তো ছেড়ে দিন। পিচ্চি ছেলেটা বলল, ব্যথা পাচ্ছে? তুই তো দেখলি আমার বউ আমাকে কত ভালোবাসে, তাই তুই আমার থেকে দূরে থাকবি আর আমার বউয়ের থেকেও। উনি এখন বললেন, এখন এখন বকবক বন্ধ কর। নতুন বউ যেহেতু আমাদের বাড়িতে এসেছে, তাই সবার সাথে ওকে পরিচয় করিয়ে দেওয়া আমাদের কর্তব্য। আর সেটা না করে এখানে কি শুরু হয়েছে? সবাই তো অনেক মজা পাচ্ছে, কিন্তু ওর একটু অবস্থা খেয়াল করেছ? লজ্জা পাচ্ছে। এখানে কার কি কি হয় সেটা তো সে জানে না। ওনার এরকম কথা শুনে সবাই চুপ হয়ে গেলেন। বৃদ্ধা মহিলা আমাকে ওনার কাছে বসিয়ে নিলেন। উনি বললেন, এটা তোমার আজ থেকে নিজের বাড়ি, আর যেটা ছেড়ে এসেছ সেটা ক্ষণস্থায়ী ছিল। তোমার এটা সারা জীবনের জন্য স্থায়ী। এটা প্রতিটি মেয়ের ক্ষেত্রেই হয়। শুধু তুমি কাউকে চেনো না তাই তোমার লজ্জা লাগতেছে, কিন্তু যখন দু একদিন চলে যাবে তখন তুমি তোমার বাড়ির কথা ভুলে গিয়ে এই বাড়ির কথাই সবসময় তোমার মাথায় ঘুরপাক খাবে। দেখে নিও, কখনো কোথাও গিয়ে শান্তিতে থাকবে না, কারণ সবসময় তোমার এই বাড়ির কথাটাই মনে পড়বে। আমি কিছু না বলে চুপচাপ ওনার কথা বলা শুনতেছি। উনি আবার বলতে লাগলেন, আমি তোমার সতীন, মানে মানে দাদা শাশুড়ি। তোমার বজ্জাত বরটা তুমি যখন ছিলে না তখন সবসময় আমাকে বউ বউ বলে ডাকতো, সেই হিসেবে এখন থেকে আমি তোমার। আমি ওনার দিকে তাকিয়ে দেখি উনি চোখগুলো বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছেন। উনি আবার বললেন, আর আমার বাঁ পাশে যে বসে আছে সে হলো তোমার শাশুড়ি, মানে তোমার মা। আমি উঠে গিয়ে ওনার পা ধরে সালাম করলাম। উনি আমাকে জড়িয়ে ধরে বললেন, আরে মা, তোমার স্থান আমার বুকে সব সময়, কারণ আমার কোনো মেয়ে নেই, একটাই ছেলে। আজ থেকে তুমি আমার মেয়ে, আর মেয়ে আর মায়ের সম্পর্ক কেমন হয় তুমি হয়তো সেটা জানো, তোমাকে নতুন করে কিছু বলতে হবে না। উনি আমাকে তুলে ওনার পাশে বসিয়ে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তারপর আবার বললেন, আর আমার ডান পাশে নিচে বসে আছে সে হলো তোমার ছোট মা। আমি উঠে গিয়ে ওনার পা ধরে সালাম করে নিলাম। ছোট মা বললেন, আমারও কিন্তু কোনো মেয়ে নেই, আজ থেকে তুমি এই বাড়ির মেয়ে। আমাকে ধরে উনি ওনার পাশে বসিয়ে নিলেন এবং মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। দাদা শাশুড়ি আবার বললেন, আর তোমার শ্বশুর বাবা আর তোমার ছোট বাবা অফিসে চলে গেছে, নাস্তা করেই রাতে আসলে দেখতে পারবে তারা কেমন মনের মানুষ। আমার এমন মনে হচ্ছে আমি মনে হয় অনেক সৌভাগ্যবতী, যার কারণে এরকম একটা পরিবার আমি পেলাম। আমি তো ভেবেছিলাম বড় লোকেরা অনেক অহংকারী হয়, হয়তো আমাকে কাজের বুয়া করে রেখে দিবে, কিন্তু সেখানে আমি এই বাড়ির মেয়ের পরিচয় পাচ্ছি। ভাবতেই অবাক লাগতেছে আমার।
হঠাৎ পিচ্চি ছেলেটা অনেক জোরে চিৎকার দিয়ে বলল, আমাকে তো মনে থাকবে না, কারণ আমি তো কারো মনের মতো না, আমাকে তো কেউ ভালোবাসে না। দাদা শাশুড়ি বললেন, কে বলেছে? আমি আমার ছোট জামাইকে কখনো কি ছেড়ে থাকতে পারি? আয় আমার কাছে চলে আয়। কই, এতক্ষণ তো মনে পড়ে নাই আমার কথা। যখন আমার বউয়ের সাথে সবার পরিচয় করিয়ে দিতেছ, তখন তো আমার কথা মনে পড়ল না তোমার। পিচ্চি ছেলেটা দৌড়ে গিয়ে দাদা শাশুড়ির কোলে উঠে বসল। আমার স্বামী বললেন, থাক, তোকে আর পাগলামো করতে হবে না, আমি তোর পরিচয় করিয়ে দিচ্ছি। পিচ্চি ছেলেটা বলল, আমাকে আর কারো সাথে পরিচয় করিয়ে দিতে হবে না, আমি আমার বউয়ের সাথে নিজে নিজেই পরিচিত হয়ে নেব। দাদা শাশুড়ি বললেন, অনেক আড্ডা হলো, এখন যাও, যে যার মতো রেস্ট করো। কথাটা বলে মা আর ছোট মা ওখান থেকে চলে গেলেন, দাদিও ওখান থেকে চলে গেলেন, আর আমরা এখানে 3 জন আছি, পিচ্চি, আমি আর আমার গন্ডার স্বামী। পিচ্চি আমার হাত ধরে বলল, চলো বউ, আমরা আমাদের রুমে চলে যাই। আমি ওনার দিকে তাকিয়ে দেখি চোখ দুটো বড় বড় করে পিচ্চির দিকে তাকিয়ে আছে। আমিও আর কি এত বড় সুযোগ হাতছাড়া করতে চাই না, তাই আমিও পিচ্চির হাত ধরে ওর রুমে চলে যেতে থাকলাম ওনাকে দেখিয়ে দেখিয়ে। পেছনে তাকিয়ে দেখি উনি রাগে লুচির মতো ফুলে উঠেছেন। এদিকে পিচ্চি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি পেছনে তাকিয়ে দেখি উনি রাগে গজগজ করতে করতে ওনার রুমে চলে গেলেন। ব্যাপারটা কি বুঝলাম না, এত জেলাস হওয়ার কি আছে? পিচ্চি আমার রুমে নিয়ে গিয়ে বলল, চলো বউ, এখন লুডো খেলবো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, লুডো? পিচ্চি বলল, আচ্ছা বলো তো, বড় বউরা কি কি করে? আমি বললাম, কি করে? পিচ্চি বলল, গল্প করে, লুডো খেলে, একে অন্যকে খাবার তুলে খাওয়ায়, এই সব। আমি মনে মনে ভাবলাম, যাই হোক, বাঁচালেন, অন্য কিছু হয়তো জানে না, তাহলে যে কি হতো আল্লাহই ভালো জানেন। তারপর আমরা দুজন লুডো খেলতে থাকলাম। লুডো খেলতে খেলতে এক পর্যায়ে পিচ্চি আমার কোলে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর খেয়াল করলাম পিচ্চি ঘুমিয়ে পড়েছে। হয়তো এটা ওর ঘুমানোর সময়, তাই ঘুম ধরেছে। আমি ওর মাথাটা আমার কোল থেকে সরিয়ে একটা বালিশের উপর রেখে দিলাম, একটা চাদর দিয়ে গায়ে রুম থেকে বেরিয়ে আসলাম। দেখি আমার গন্ডার স্বামী কি করতেছেন। পা টিপে টিপে হাঁটতে লাগলাম। আস্তে করে দরজা ফাঁক করে দেখি উনি শুয়ে শুয়ে গেম খেলতেছেন। তাই আস্তে আস্তে রুমের ভেতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিলাম। আমি গিয়ে বিছানা থেকে একটা বালিশ আর একটা চাদর নিয়ে নিচে শুয়ে পড়লাম। উনি হঠাৎ বললেন, কি হচ্ছে এগুলো এখানে? আমি বললাম, আমার খুব ক্লান্ত লাগতেছে, তাই শুয়ে পড়লাম। কেন, কিছু বলবেন? উনি বললেন, ক্লান্ত লাগছে তো বিছানায় এসে বিছানায় শুয়ে পড়ুন। আমি বললাম, আমি বিছানায় শুয়ে পড়লে তো আপনার বিছানা নোংরা হয়ে যাবে, কারণ আপনি তো চান না আমি আপনার বিছানায় ঘুমিয়ে থাকি। আপনার বিছানায় আমার তো কোনো অধিকার নেই। উনি রাগে ফেটে পড়লেন। বেশি রকম বকবক না করে যেটা বলতেছি সেটাই করেন, নইলে মাথায় রাগ উঠে গেলে কি করব সেটা নিজেও জানি না। আমি বললাম, দেখুন, আমি নিজেই ঠিক আছি, আপনি গেম খেলেন, আমি রেস্ট করি। হঠাৎ করে উনি বিছানা থেকে নেমে এসে আমাকে কোলে তুলে নিলেন আর বিছানার উপর ধপাস করে ফেলে দিলেন। ও বাবা গো, মা গো, তোমার মেয়ের কোমর গেল গো, তোমার মেয়ে আর দাঁড়াতে পারবে না। এই আপনি কি মানুষ নাকি জানোয়ার? এইভাবে কেউ কাউকে বিছানায় ফেলে দেয়? আমার তো কোমরটাই চলে গেছে, এখন কি হবে? উনি ঠান্ডা গলায় বললেন, আমার কথা না শুনলে এরকম পরিণতি হবে সবসময়। আমি বললাম, আপনি কে যে আপনার কথা শুনতে হবে? উফ, আমার কোমরটা গেল। উনি বললেন, আমি কে তাই তো? আচ্ছা, প্রমাণ দিচ্ছি আমি কে। হঠাৎ করে উনি আমার উপর শুয়ে পড়লেন এবং আমার হাত দুটো বিছানার উপর ওনার হাত দুটো দিয়ে চেপে ধরলেন। এসব কি হচ্ছে? আমি ব্যথা পাচ্ছি, সরেন আমার উপর থেকে। কিন্তু কে শোনে কার কথা? উনি আস্তে আস্তে ওনার ঠোঁট দুটো আমার ঠোঁটের নিকটে নিয়ে আসতে লাগলেন। না, এরকম কিছুই করবেন না। আমি এত করে কথা বলতে চাই, কিন্তু আমার কথা ওনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি মনে মনে গালি দিতে লাগলাম, গাধা, গন্ডার, বানর, হাতি, কুত্তা, বিড়াল, ইঁদুর কোথাকার। উনি হঠাৎ করে থেমে বললেন, গালি দেওয়া শেষ হয়েছে নাকি আরও বাকি আছে? ওরে বাবা, আমার মনের কথা কি করে উনি বুঝতে পারলেন যে আমি ওনাকে গালি দিচ্ছি? আস্তে আস্তে ক্রমাগত উনি আমার ঠোঁট দুটো ওনার ঠোঁট দিয়ে আবদ্ধ করে নিলেন। আমার কেমন জানি অন্যরকম একটা শিহরণ বয়ে যেতে লাগলো। হঠাৎ করে উনি আমার ঠোঁটে কামড় বসিয়ে দিলেন। আমি চিৎকার করে বললাম, এটা কিন্তু একদম ঠিক না, কাজটা ঠিক করলেন না। উনি হেসে বললেন, আমার মনে হচ্ছে আমি কাজটা ঠিক করেছি, কারণ এতক্ষণ তো দেখতেছিলাম কি কি করতেছিলেন, তাই একটু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলাম। আমি বললাম, এই যে মিস্টার, আমাকে বলবেন আমি এমন কি ভুল কাজ করেছি যার জন্য আপনি আমাকে শাস্তি দিতেছেন?
আপনি কি এখনো দেখেছেন বরকে একা রেখে বউ দেবরের সাথে কি লুডো খেলে? উনি বললেন, বউ বউ করতেছেন, আপনি তো আমাকে বউয়ের অধিকার দেন নাই, সো ওটা বাদ দেন। আমার যেটা ইচ্ছা সেটাই করব, আপনার যেটা ইচ্ছা সেটাই করেন। আমি বললাম, ওকে, আমার যেটা খুশি সেটাই করব। উনি বললেন, ঠিক আছে, আমার যেটা খুশি সেটাই করব। কথাটা বলে উনি আবার আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়লেন। আমি বুড়ো আঙুল কামড়ে ওনার দিকে অবাক নয়নে তাকিয়ে আছি। এগুলো কি হচ্ছে? উনি বললেন, আপনি আমাকে কি বলেছিলেন ভেবে দেখুন কথাটা। আমার যেটা ইচ্ছে করে সেটাই করব। এখন আমার বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ইচ্ছে করতেছে, তাই আমি শুয়ে পড়লাম, সমস্যা কোথায়? আমি বললাম, ছ্যাচরা ছেলে কোথাকার, যা দূর হও আমার চোখের সামনে থেকে। বলতেছি আমার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে আর আপনি মজা নিচ্ছেন। উনি হাসলেন। আমি বললাম, একদম হাসবেন না বলে দিচ্ছি, আমাকে ছেড়ে দিন, আমি উঠব। উনি বললেন, আমি মানা করছি নাকি, পারে উঠে চলে যাও। আমি বললাম, এই যে মিস্টার, একবার আপনি, একবার তুই, একবার তুমি, এসব কি হচ্ছে বলেন? উনি বললেন, আমার যেটা খুশি আমি সেটা বলবো। আমি বললাম, ওকে, তাহলে আমিও যেটা খুশি সেটাই বলবো, সমস্যা নেই। এখন আমাকে ছেড়ে দেন, উঠতে হবে, আপনার সাথে শুয়ে থাকতে পারবো না। উনি বললেন, তাহলে কি পিচ্চির সাথে শুতে চাচ্ছ? আমি বললাম, অবশ্যই, কারণ সে আমার পিচ্চি বর আর সে আমাকে অনেক অনেক আদর করে, আপনার মতো না। উনি থতমত খেয়ে গেলেন, কিছু বুঝে উঠতে পারছেন না। আমি মনে মনে হাসছি। ব্যাস, এখন ওনার পালা। উনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে কি পিচ্চির সাথে শুতে চাচ্ছ? আমি বললাম, অবশ্যই, কারণ সে আমার পিচ্চি বর আর সে আমাকে অনেক অনেক আদর করে, আপনার মতো না। উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ করে কি ভেবে যেন বললেন, ঠিক আছে, তাহলে যাও। এবার আমি থতমত খেলাম। উনি এত সহজে ছেড়ে দিলেন, নিশ্চয়ই কিছু ফাঁদ আছে। আমি সাবধানে উঠে বসলাম। উনি কোনো বাধা দিলেন না। আমি ধীরে ধীরে বিছানা থেকে নেমে দরজার দিকে এগোলাম। পেছনে তাকিয়ে দেখি উনি শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে আছেন, কোনো প্রতিক্রিয়া নেই। দরজা খুলে বেরিয়ে পড়লাম। মনে মনে ভাবছি, ব্যাপারটা কি, এত সহজে ছেড়ে দেবে? নিশ্চয়ই কিছু একটা ভাবছে। পিচ্চির রুমে গিয়ে দেখি পিচ্চি তখনও ঘুমাচ্ছে, খুব সুন্দর করে ঘুমাচ্ছে। ওর গাল দুটো টমেটোর মতো লাল। আমি চুপচাপ ওর পাশে শুয়ে পড়লাম। পিচ্চি ঘুমার ঘোরে আমাকে জড়িয়ে ধরে ফেলল। কিছুক্ষণ পর আমার ঘুম চলে এলো। ঘুম ভাঙল যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। পিচ্চি তখন জেগে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে জেগে থাকতে দেখে বলল, বউ, তুমি এখানে কবে এলে? আমি হাসলাম। তুমি যখন ঘুমিয়েছিলে তখনই এসেছিলাম। পিচ্চি বলল, বড় ভাই কি কিছু বলল? আমি বললাম, না, কিছু বলে না, তবে। পিচ্চি বলল, তবে কি? আমি বললাম, উনি আমাকে ছেড়ে দিতে চান না মনে হয়, কিন্তু নিজের অহংকারে কিছু বলতে পারেন না। পিচ্চি বাচ্চা হলেও অনেক বুঝদার। বলল, বড় ভাই আসলে খুব ভালো মানুষ, কিন্তু ও নিজের ভালো লাগাটা কখনো প্রকাশ করতে পারে না। তুমি ওকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি অবাক হয়ে পিচ্চির দিকে তাকালাম। এই ছোট্ট ছেলেটা এত বুঝদার। হঠাৎ দরজায় টকটক শব্দ। পিচ্চি বলল, কে? বাইরে থেকে গন্ডার স্বামীর গলা শোনা গেল। আমি, দরজা খোল। পিচ্চি দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। উনি ভেতরে এসে প্রথমে পিচ্চির দিকে তাকালেন, তারপর আমার দিকে, চোখে মুখে রাগের ছাপ। উনি পিচ্চিকে বললেন, তোকে নিচে ডাকছে, নিচে যা। পিচ্চি বলল, কেন, আমার বউ এখানে একা? উনি বললেন, আমি আছি, এখন যা। পিচ্চি একটু দ্বিধা করল, তারপর আমার দিকে তাকিয়ে চোখ টিপে একটা ইশারা করে বেরিয়ে গেল। আমি বুঝতে পারলাম ও বলতে চাইছে, ভয় পেও না, আমি আছি। পিচ্চি চলে যেতেই উনি দরজা বন্ধ করলেন, আমার দিকে এগিয়ে এলেন। আমি বিছানা থেকে নেমে দাঁড়ালাম, কিন্তু উনি কিছু না বলে আমার পাশ দিয়ে গিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইলেন। তারপর না ঘুরেই বললেন, কাল রাতে, মানে গতকাল রাতে আমি যা করেছি তার জন্য আমি। উনি কথা গিলছেন। আমি কিছুই বুঝতে পারছি না। এই লোকটার আচরণ দেখে তো মনে হচ্ছে না যে কোনোদিন কারো কাছে কিছু চেয়েছে। উনি আবার বললেন, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তুমি এই বিয়ের জন্য রাজি ছিলে না, কিন্তু আমি চাই না তুমি আমাকে ভয় পাও। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, কি বলবো বুঝতে পারছি না।
উনি ঘুরে আমার দিকে তাকালেন, চোখে তখনও রাগ নেই, বরং অন্য কিছু, এক ধরনের অসহায়ত্ব। উনি বললেন, আমি তোমাকে জোর করে কিছু করতে চাই না, কিন্তু তুমি তো আমার বউ, এটা মেনে নিয়েই তো চলতে হবে। তাহলে কেন তুমি আমার থেকে দূরে থাকতে চাও? আমি বললাম, আপনি তো প্রথম দিনই বলে দিয়েছেন আপনি আমাকে বউ হিসেবে মেনে নেননি, তাহলে আমি কেন আপনার কাছে থাকতে চাইব? উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, সেটা ওটা রাগের মাথায় বলা, তুমি সেটা ধরলে? আমি বললাম, রাগের মাথায় বলা কথা মানুষ ঠিকই ধরে, বিশেষ করে যখন ওই কথাগুলো খুব কষ্ট দেয়। উনি আমার কাছে এলেন, আমি এক পা পিছিয়ে গেলাম। উনি থামলেন, বললেন, আমি জানি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু তুমি কি একবারও ভেবেছ আমার কেমন লাগছে? বিয়ে হয়েছে, কিন্তু আমার বউ আমার থেকে দূরে থাকতে চায়। আমার ছোট ভাই আমার বউয়ের বেশি কাছের, এটা কোনো স্বামী মেনে নিতে পারে? আমি বললাম, তাহলে আপনাকে তো প্রথমে ভাবা উচিত ছিল কেন আপনার বউ আপনার থেকে দূরে থাকতে চায়। আপনি কি তাকে কাছে টেনে নেবার চেষ্টা করেছেন, নাকি সবসময় ধমক দিয়ে আদেশ করে জোর করে কাছে রাখতে চেয়েছেন? উনি চুপ। আমি আবার বললাম, পিচ্চি আমাকে আদর করে, ভালোবাসে, আপনি তো আমার দিকে তাকানো না ঠিক করে, তাহলে আমি কার কাছে যাব? উনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর বললেন, আমি চেষ্টা করব, কিন্তু তুমিও একটু। আমি বললাম, কি? উনি বললেন, তুমিও একটু আমার দিকে তাকাবে? এই কথাটা শুনে আমার মনটা কেমন যেন হয়ে গেল। এত বড় মানুষ, এত অহংকারী মানুষটা আজ আমার কাছে এসে এই কথাটা বলছে, তুমিও একটু আমার দিকে তাকাবে? আমি একটু নরম হয়ে বললাম, আপনিও তো আমার দিকে তাকান না, সারাক্ষণ রাগ করেন। উনি বললেন, আমি রাগ করি না, আমি শুধু আমি তোমাকে কাছ থেকে পাওয়ার জন্য রাগ করি। আমি কিছু বললাম না। উনি ধীরে ধীরে আমার আরও কাছে এলেন। এবার আমি পিছাইনি। উনি আমার হাতটা ধরলেন, বললেন, আমি ঠিক করব সব, শুধু তুমি আমার থেকে দূরে যেও না, প্লিজ। ওনার মুখ থেকে প্লিজ শব্দটা শুনে আমি অবাক হয়ে গেলাম। এই মানুষটার মধ্যে এতটা নমনীয়তা আছে আমি জানতাম না। হঠাৎ দরজায় প্রচণ্ড টকটক শব্দ, বাইরে থেকে পিচ্চির আওয়াজ, বউ দরজা খোল, বড় ভাই দরজা খোল। উনি বিরক্ত হয়ে দরজা খুলে দিলেন। পিচ্চি ছুটে এসে আমার হাত ধরে ফেলল, বলল, বউ চলো নিচে চলো, সবাই তোমাকে ডাকছে, তুমি তো এখনো কারো সাথে ঠিক করে কথা বলোইনি, চলো আমি সবাইকে চেনাবো তোমাকে। উনি পিচ্চিকে ধমক দিয়ে বললেন, ওকে একটু সময় দে, এক্ষুনি না। পিচ্চি বলল, কেন? সবাই ওর জন্য অপেক্ষা করছে, দাদি বলেছে নতুন বউকে নিয়ে আয়। উনি কিছু বলার আগেই আমি বললাম, ঠিক আছে চলো পিচ্চি। উনি আমার দিকে তাকালেন। আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, আমি আসছি, আপনি চিন্তা করবেন না। পিচ্চি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল নিচে। নিচে ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে, দাদা শাশুড়ি, শাশুড়ি মা, ছোট মা, আরও কয়েকজন আত্মীয় স্বজন। দাদা শাশুড়ি আমাকে দেখেই ডাকলেন, আয় মা আয়, আমার কাছে আয়। আমি গিয়ে ওনার পাশে বসলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন, বললেন, কেমন আছিস মা, এ বাড়িতে মানিয়ে নিতে পারছিস? আমি বললাম, আপনারা সবাই খুব ভালো, পিচ্চি তো আমার খুব যত্ন নিচ্ছে। দাদা শাশুড়ি হাসলেন, তারপর বললেন, পিচ্চি তো বড় আদরে, ও কিন্তু বড় ভাইয়ের চেয়েও বেশি কিছু বোঝে, ওকে তুই কাছে পেয়ে ভালোই আছিস, তাই তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। শাশুড়ি মা বললেন, আমার ছেলে কিন্তু খুব ভালো, ও কখনো কারো সাথে খারাপ ব্যবহার করে না, তুই ওকে একটু সময় দে, দেখবি ও কেমন মনের মানুষ। আমি চুপ করে শুনছি। ছোট মা বললেন, ওদের বিয়ে তো তাড়াহুড়োই হয়ে গেল, তাই ওরা এখনো একে অপরকে বুঝে উঠতে পারছে না, সময়ই সব ঠিক করে দেবে। হঠাৎ পিচ্চি বলল, তোমরা সবাই আমার বউকে নিয়ে এত কথা বলছো কেন? ও তো আমার বউও বতয়, আমিও তো ওর স্বামী। সবাই হেসে উঠল। দাদা শাশুড়ি বললেন, তুই তো ছোট স্বামী, তোর বড় ভাই আছে, ও আসল স্বামী। পিচ্চি রাগ করে বলল, কেন? আমিও তো বিয়ে করেছি ওকে। আমি পিচ্চিকে কোলে টেনে নিয়ে বললাম, হ্যাঁ তুমিও আমার স্বামী, আমার ছোট স্বামী। পিচ্চি খুশি হয়ে আমার গলা জড়িয়ে ধরল। ঠিক সেই সময় দেখি আমার গন্ডার স্বামী সিঁড়ির কাছে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। ওনার চোখে কি যেন এক দৃষ্টি, কি যেন ভাবছেন। পিচ্চি ওনাকে দেখে ডাকলো, বড় ভাই এই দিকে আয়, সবাই মজা করছি। উনি ধীরে ধীরে এলেন, এসে আমার পাশে বসলেন না, বরং একটু দূরে বসলেন। পিচ্চি বলল, বড় ভাই তুই আমার বউয়ের পাশে বসবি না? উনি একটু অস্বস্তিতে পড়ে গেলেন।
আমি নিজেই একটু সরে গিয়ে ওনার জন্য জায়গা করে দিলাম। উনি দেখলেন আমার পাশে জায়গা হয়েছে, একটু ইতস্তত করে এসে বসলেন। পিচ্চি খুশি হয়ে বলল, এই তো এখন ভালো লাগছে, আমার বড় ভাই আর আমার বউ পাশাপাশি বসেছে। সবাই হাসছে, কিন্তু আমি লক্ষ্য করলাম আমার গন্ডার স্বামী খুব টেনশনে আছেন। ওনার হাত দুটো কাঁপছে মনে হলো। আমি একটু কাছে সরে গিয়ে ফিসফিস করে বললাম, আপনার হাত কাঁপছে কেন? উনি ফিসফিস করে বললেন, তোমার এত কাছে বসে আছি বলে। আমি অবাক হয়ে গেলাম, এই লোকটা এ কি বলছে? কাল রাতে যা করেছে তারপর আজ এত লাজুক? আমি ওনার হাতটা ধরে ফেললাম। উনি চমকে উঠলেন, আমার দিকে তাকালেন। আমি বললাম, কিছু হবে না, আরাম করে বসুন। উনি আমার হাত চেপে ধরলেন। ওনার হাতের গ্রিপ অনেক শক্ত, কিন্তু সেই শক্তির মাঝেও এক ধরনের কাঁপুনি আছে। কিছুক্ষণ সবাই গল্প করলাম, তারপর রাতের খাবার পরিবেশন করা হলো। এবার পিচ্চি আর আমার গন্ডার স্বামী দুজনেই আমার পাশে বসেছে। পিচ্চি এক পাশে, উনি আর এক পাশে, আমি মাঝখানে। পিচ্চি বলল, বউ, আজকে তুমি আমাকে খাওয়াবে। উনি বললেন, আজকে ওকে আমি খাওয়াবো। পিচ্চি বাস হয়ে গেল, বলল, কেন? ও তো আমার বউ। উনি বললেন, ও আমার বউ, তুই ছোট স্বামী। পিচ্চি বলল, তাহলে আমরা দুজনেই খাওয়াবো একসাথে। এই প্রস্তাবে সবাই হেসে উঠল, কিন্তু আমি দেখলাম আমার গন্ডার স্বামী সিরিয়াস। উনি সত্যিই আমাকে খাওয়াতে চান। উনি একটা রুটি নিয়ে আমার মুখের কাছে ধরলেন। আমি একটু লজ্জা পেয়ে গেলাম সবার সামনে, কিন্তু উনি জেদ করে ধরেই রেখেছেন। আমি মুখ খুললাম, উনি রুটি খাইয়ে দিলেন। তারপর পিচ্চিও একটা গ্রিল করা চিকেনের টুকরো আমার মুখে দিয়ে বলল, এই নাও বউ, এইটা আমার তরফ থেকে। এভাবে ওরা দুজনে পালা করে আমাকে খাওয়াতে লাগলো। আমি খুব লজ্জা পাচ্ছি, কিন্তু ভালোও লাগছে। বিশেষ করে আমার গন্ডার স্বামীকে এভাবে আদর করতে দেখে আমার বিশ্বাসই হচ্ছে না। খাওয়া শেষ হলে সবাই ড্রয়িং রুমে গিয়ে বসলাম। পিচ্চি টিভি দেখতে লাগলো। আমি আর আমার স্বামী পাশাপাশি বসে আছি। উনি আমার হাত ধরে আছেন। কেউ কিছু বলছে না, কিন্তু একটা ভালো লাগা কাজ করছে। হঠাৎ দাদা শাশুড়ি বললেন, একটা কথা মনে পড়ল, কাল তোদের বাসর রাত ঠিক করে কাটল না, আজকে কি আয়োজন করবি? আমি লজ্জায় মরতে বসেছি। আমার স্বামী বললেন, দাদি প্লিজ, ও লজ্জা পাচ্ছে। দাদি হাসলেন, বললেন, আচ্ছা আচ্ছা, আর বলবো না, কিন্তু একটা কথা বলি মা, ওকে একটু সুযোগ দে। ও খুব ভালো ছেলে, তুই ওকে বুঝতে পারলে ওকে ছেড়ে আর কোথাও যেতে চাইবি না। আমি মাথা নিচু করে রইলাম। আমার স্বামী আমার হাতটা আরও শক্ত করে ধরলেন। রাত অনেক হলো, সবাই ঘুমাতে চলে গেল। পিচ্চি ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু ও আমার কাছ থেকে যেতে চাইছে না। ও বলল, বউ, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। আমার স্বামী বললেন, না, আজকে না, কাল ওর সাথে ঘুমাস, আজকে আমার সাথে ওকে ঘুমাতে হবে। পিচ্চি বলল, কেন? উনি বললেন, আজকে আমার খুব দরকার ওর, প্লিজ। পিচ্চি বোঝে না, কিন্তু ওনাকে প্লিজ বলতে দেখে একটু নরম হলো। বলল, ঠিক আছে, কালকে আমি ওকে সারা দিন ধরে রাখবো, কিন্তু আজকে তুই রাখ। উনি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, কাল তোর। পিচ্চি চলে গেল। আমরা দুজন আমাদের রুমে এলাম। এবার রুমে ঢুকে আমি একটু অস্বস্তি বোধ করছি। গতকাল যা ঘটেছে, আজকে কি হবে? উনি আমার অস্বস্তি বুঝতে পেরে বললেন, তুমি ভয় পেও না, আজকে আমি কিচ্ছু করব না, শুধু শুধু আমার পাশে ঘুমাবে। আমি ওনার দিকে তাকালাম। ওনার চোখে সত্যিই কোনো খারাপ ইচ্ছে নেই, বরং এক ধরনের মিনতি। আমি বললাম, ঠিক আছে। উনি খুশি হয়ে গেলেন। তারপর বিছানা থেকে একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়তে যাচ্ছিলেন। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? উনি বললেন, নিচে, তুমি বিছানায় শুয়ে পড়ো। আমি বললাম, আপনিও বিছানায় শুতে পারেন, আমি আর ভয় পাচ্ছি না। উনি একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বিছানায় এলেন, শুয়ে পড়লেন। আমিও ওনার পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর উনি আমার হাতটা ধরে ফেললেন। উনি বললেন, তোমাকে একটা কথা বলি? আমি বললাম, বলুন। উনি বললেন, আমি জীবনে কখনো কারো কাছে কিছু চাইনি, কিন্তু তোমার কাছে চাই। তুমি কি আমাকে একটু জড়িয়ে ধরবে? এই কথা শুনে আমার চোখ ছলছল করে উঠল। এত বড় অহংকারী মানুষটা আজ আমার কাছে জড়িয়ে ধরার আবদার করছে। আমি ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমার বুকে মাথা রেখে দিলেন, ছোট্ট বাচ্চার মতো। কিছুক্ষণ এভাবে শুয়ে রইলাম। তারপর উনি বললেন, আমি তোমাকে কষ্ট দিয়েছি জানি, কিন্তু তুমি কি আমাকে মাফ করে দেবে? আমি বললাম, হ্যাঁ। উনি আমার দিকে মুখ তুলে তাকালেন, চোখে জল। উনি কি কাঁদছেন? আমি ওনার চোখের জল মুছে দিয়ে বললাম, আপনি কাঁদছেন? উনি বললেন,
না, কিছু না, শুধু অনেক দিন পর কাউকে কাছে পেলাম। আমি কিছু না বলে ওনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। উনি চুপ করে শুয়ে রইলেন। কিছুক্ষণ পর ওনার নাক ডাকার শব্দ শুনতে পেলাম। আমার বুকের ওপর মাথা রেখেই ঘুমিয়ে পড়েছেন। আমি ভাবছি মানুষটা আসলে কতটা নিঃসঙ্গ ছিলেন। বাইরে থেকে এত কঠিন, এত অহংকারী, কিন্তু ভেতরে এতটাই নরম। আমার ভুল হয়েছে ওনাকে না বুঝার জন্য। ওনারও ভুল হয়েছে আমাকে না বোঝানোর জন্য। ঘুম আসার আগে আমি ভাবলাম কাল থেকে ওনার সাথে আরও ভালো ব্যবহার করব। ওনাকে বুঝতে চেষ্টা করব। ও আমাকে বুঝতে চেষ্টা করবে। হয়তো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সকালে ঘুম ভাঙল পাখির ডাকে। চোখ খুলে দেখি আমি এখনও ওনাকে জড়িয়ে ধরে আছি। উনি তখনও আমার বুকের ওপর মাথা রেখে ঘুমাচ্ছেন। খুব শান্তিতে ঘুমাচ্ছেন। ওনার মুখের দিকে তাকিয়ে দেখি ঘুমের মধ্যে ওনার মুখে একটু হাসি। কত সুন্দর দেখাচ্ছে ওনাকে। আমি ভাবতেই পারিনি এই মানুষটা এত সুন্দর। আমি ওনার কপালে একটা চুমু খেয়ে দিলাম। উনি ঘুমের ঘোরেই একটু নড়ে উঠলেন, তারপর আবার ঘুমিয়ে পড়লেন। আমি ধীরে ধীরে ওনাকে না জাগিয়েই উঠে পড়লাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। বেরিয়ে এসে দেখি উনি তখনও ঘুমাচ্ছেন। আমি চুপচাপ বিছানার পাশে বসলাম, ওনার ঘুম ভাঙার অপেক্ষায়। কিছুক্ষণ পর ওনার চোখ খুলল। আমাকে পাশে বসে থাকতে দেখে একটু অবাক হলেন, তারপর হাসলেন। সত্যিকারের একটা হাসি। এতদিন পর ওনার মুখে হাসি দেখলাম। উনি বললেন, কতক্ষণ ধরে বসে আছো? আমি বললাম, অনেকক্ষণ, আপনার ঘুম ভাঙার অপেক্ষায়। উনি উঠে বসলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, গতরাতে মানে আমি কি বলেছিলাম কিছু? আমি হেসে বললাম, বলেছিলেন, অনেক কিছু বলেছিলেন। সব মনে আছে? উনি একটু লজ্জা পেয়ে বললেন, কি বলেছিলাম? আমি বললাম, বলেছিলেন আপনি আমাকে জড়িয়ে ধরতে চান। আমি জড়িয়ে ধরেছিলাম। তারপর আপনি কেঁদেছিলেন। তারপর আমার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। উনি মাথা নিচু করে ফেললেন, বললেন, আমি লজ্জা পাচ্ছি। আমি ওনার থুতনি ধরে ওনার মুখ তুলে বললাম, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি আপনার স্ত্রী। আপনার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারেন। এতে আমি খুশিই হয়েছি। উনি আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি? আমি বললাম, সত্যি। উনি আমাকে জড়িয়ে ধরলেন, অনেক শক্ত করে। তারপর কানে কানে বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি জানো। আমি অবাক হয়ে গেলাম, এত তাড়াতাড়ি ভালোবাসা? আমি বললাম, এত তাড়াতাড়ি? উনি বললেন, তাড়াতাড়ি না, প্রথম দেখাতেই তোমাকে পছন্দ হয়ে গিয়েছিল, তাই তো বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু বিয়ের দিন তুমি কাঁদছিলে দেখে আমার খুব রাগ হয়েছিল। ভেবেছিলাম তুমি আমাকে চাও না, তাই আমি খারাপ ব্যবহার করেছিলাম। কিন্তু আসলে আমি জানতাম না কিভাবে তোমাকে বোঝাবো। আমি ওনার কথা শুনে অবাক। এতদিন ধরে ওনার মনে এত কিছু চলছিল। হঠাৎ দরজায় টকটক, পিচ্চির গলা। বউ, উঠেছ? দরজা খোলো। উনি বিরক্ত হয়ে বললেন, এই পিচ্চিটা না একটু শান্তি নেই। আমি হেসে দরজা খুলে দিলাম। পিচ্চি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল, বলল, বউ, সকাল সকাল তোমাকে মিস করছিলাম। তুমি আমার রুমে এলে না কেন কাল? আমি বললাম, কাল রাতে এখানে ছিলাম। পিচ্চি আমার স্বামীর দিকে তাকিয়ে বলল, তুই আমার বউকে সারা রাত ধরে রেখেছিলি? উনি বললেন, হ্যাঁ রেখেছিলাম। পিচ্চি বলল, ঠিক আছে, আজকে সারাদিন ও আমার, একদম আমার। উনি বললেন, ঠিক আছে তোর। পিচ্চি খুশি হয়ে আমার হাত ধরে টানতে লাগলো, বলল, চলো বউ, নাস্তা করব, তারপর লুডো খেলবো, তারপর গল্প করব, তারপর। আমি হাসতে হাসতে ওর সাথে যাচ্ছি। পেছন থেকে আমার স্বামী বললেন, সাবধানে থাকিস, ওকে ঠিকমতো খাওয়া দাওয়া করাবি। পিচ্চি বলল, আমার বউ, আমার দায়িত্ব, তুই চিন্তা করিস না। নিচে নেমে দেখি সবাই নাস্তার টেবিলে বসেছে। দাদা শাশুড়ি আমাকে দেখেই ডাকলেন, আয় মা আয়, আজকে তোর মুখখানা দেখে মনে হচ্ছে খুব খুশি। আমি হাসলাম। পিচ্চি আমাকে টেনে নিয়ে ওর পাশে বসল। আমার স্বামী এসে আমার অন্য পাশে বসলেন। পিচ্চি বলল, বড় ভাই, আজকেও আমার, তুই আমার পাশে বসে যা। উনি বললেন, ঠিক আছে তোর, কিন্তু একটু পর আমি ওকে নিয়ে যাব। পিচ্চি বলল, কোথায়? উনি বললেন, বাইরে, ওকে শহর ঘুরে দেখাবো। পিচ্চি বলল, আমিও যাব। উনি বললেন, না, তুই যাবি না, বড়দের সাথে যাওয়া যায় না। পিচ্চি রেগে গিয়ে বলল, কেন যায় না? আমিও তো বড় হব। দাদা শাশুড়ি হেসে বললেন, ওকে নিয়ে যা রে, ও না গেলে এখানে কান্নাকাটি করবে। উনি একটু বিরক্ত হলেও রাজি হলেন, বললেন, ঠিক আছে চল, তোকে নিয়ে যাব, কিন্তু বেশি দুষ্টুমি করবি না।
পিচ্চি খুশিতে লাফিয়ে উঠল, বলল, বউ তুমি শুনলে, আমরা বাইরে যাচ্ছি। নাস্তা শেষ করে আমরা তৈরি হলাম। আমার স্বামী গাড়ি নিয়ে এলেন। পিচ্চি আর আমি পিছনে সিটে বসলাম। পিচ্চি আমার কোলে উঠে বসল। আমার স্বামী ড্রাইভিং করছেন। আয়নায় মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন। আমি যখন ওনার দিকে তাকাই তখন চোখ সরিয়ে নেন, কিন্তু আমি দেখতে পাই ওনার ঠোঁটের কোণে হাসি। গাড়ি শহরের দিকে এগিয়ে চলল। পিচ্চি জানালা দিয়ে বাইরে দেখছে আর নানান প্রশ্ন করছে। আমিও সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার স্বামী মাঝে মাঝে বলছেন, ওকে খুব আদর করছো দেখছি। আমি বললাম, ও তো আমার ছোট স্বামী, আদর করব না? উনি হাসলেন। পিচ্চি বলল, বড় ভাই তুই কি জেলাস করছিস? আমার স্বামী বললেন, হ্যাঁ রে, করছি। পিচ্চি বলল, তুই জেলাস করবি কেন? ও তো তোরও বউ, তুইও আদর করতে পারিস, কিন্তু আজকেও আমার। আমরা দুজনেই হেসে উঠলাম। শহর ঘুরে আমরা একটা বড় মার্কেটে গেলাম। আমার স্বামী বললেন, তোকে কিছু কিনে দেব, যা খুশি কিনবি। আমি বললাম, আমার কিছু লাগবে না। উনি বললেন, লাগবে, তুমি আমার বউ, তোমাকে আমি সব দেব, যা চাও। পিচ্চি বলল, বউ তুমি যা চাও কিনে নাও, বড় ভাই অনেক টাকা। আমি হেসে বললাম, তবে চলো তোমাদের জন্য কিছু কিনি। পিচ্চির জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিলাম, ও খুব খুশি। আমার স্বামীর জন্য একটা শার্ট কিনলাম। উনি অবাক হয়ে বললেন, আমার জন্য? আমি বললাম, হ্যাঁ আপনার জন্য, পরবেন তো? উনি বললেন, অবশ্যই, তুমি যা কিনবে তাই পরব। পিচ্চি বলল, বড় ভাই লাজুক হয়ে গেছে দেখছি। আমরা হেসে উঠলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেলাম। খেতে খেতে পিচ্চি বলল, বউ আজকে খুব ভালো লাগছে তুমি আমাদের সাথে আছো বলে। আগে বড় ভাই আমাকে এভাবে বেড়াতে নিত না, এখন তোমার জন্য নিয়ে এসেছে। আমার স্বামী লজ্জা পেয়ে বললেন, চুপ কর পিচ্চি। পিচ্চি বলল, কেন চুপ করব, সত্যি কথা বলছি। আমি আমার স্বামীর হাত ধরে বললাম, থ্যাংক ইউ। উনি আমার চোখে চোখ রেখে বললেন, থ্যাঙ্কস তোমাকে আমার জীবনে এসে। বিকেলে বাড়ি ফিরলাম। সন্ধ্যায় দাদা শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বললেন, কেমন লাগছে মা এ বাড়িতে? আমি বললাম, খুব ভালো লাগছে, আপনারা সবাই এত ভালো। দাদি বললেন, আমার নাতি তোকে নিয়ে খুব খুশি, ওকে ভালো করে রাখিস মা। ওর মা নেই, বাবা নেই, ওর দাদা মারা গেছে, ও একা বড় হয়েছে, অনেক কষ্ট পেয়েছে। ওর ভেতরের মানুষটাকে তুই বের করে আনতে পারলে ও তোকে ছেড়ে আর কখনো কোথাও যেতে দেবে না। আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামীর এত বড় পরিবার আর ওর নিজের বাবা মা নেই, তাহলে এই বাড়ির সবাই? দাদি বুঝতে পেরে বললেন, ও আমাদের পালিত সন্তান, ওর বাবা মা ওকে ছেড়ে চলে গেছে ছোটবেলায়, আমরা ওকে মানুষ করেছি, তাই ও একটু কঠিন ব্যবহার করে, কিন্তু ভেতরেও খুব নরম। আমার চোখ ছলছল করে উঠল। এত বড় অহংকারী মানুষটার জীবন এত কষ্টের। রাতে রুমে ফিরে দেখি আমার স্বামী বিছানায় বসে আমার অপেক্ষা করছেন। আমি গিয়ে ওনার পাশে বসলাম। উনি আমার হাত ধরে বললেন, কোথায় ছিলে এতক্ষণ? আমি বললাম, দাদির সাথে গল্প করছিলাম, ওনাকে জিজ্ঞেস করছিলাম আপনার ছোটবেলার কথা। উনি একটু চমকে উঠলেন, বললেন, কি বলেছেন? আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, সব বলেছেন, আপনি এত কষ্ট পেয়েছেন জানতাম না। উনি চুপ করে রইলেন। কিছুক্ষণ পর বললেন, সেসব এখন অতীত, এখন তোমাকে পেয়েছি, আর কিছু চাই না। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, আমিও আপনাকে পেয়েছি, আর কিছু চাই না। উনি আমাকে জড়িয়ে ধরলেন অনেকক্ষণ ধরে। তারপর আমার কানে কানে বললেন, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি বললাম, আমিও আপনাকে ভালোবাসি। রাতের বেলা আমরা পাশাপাশি শুয়ে অনেক গল্প করলাম। উনি ওনার ছোটবেলার কথা বললেন, পিচ্চির কথা বললেন, দাদির কথা বললেন, আমার জীবনের কথা শুনলেন। এতদিন পর আমরা সত্যিকারের কাছাকাছি এলাম। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙল আমার স্বামীর আদরে। উনি আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন, আমার কপালে চুমু খেয়ে দিলেন। আমি চোখ খুলে ওনার দিকে তাকালাম। উনি হাসলেন, সত্যিকারের একটা মিষ্টি হাসি। উনি বললেন, সুপ্রভাত। আমি বললাম, সুপ্রভাত, এত সকালে কি হলো? উনি বললেন, তোমাকে দেখছিলাম, ঘুমের মধ্যে তোমাকে এত সুন্দর দেখাচ্ছে যে উঠতেই ইচ্ছে করছে না। আমি লজ্জা পেয়ে মুখ ঢেকে ফেললাম। উনি আমার হাত সরিয়ে দিয়ে বললেন, লজ্জা পাও কেন, তুমি আমার বউ। ঠিক তখনই দরজায় টকটক, পিচ্চির আওয়াজ, বউ উঠেছ, দরজা খোলো। আমার স্বামী বিরক্ত হয়ে বললেন, এই পিচ্চিটা না প্রতিদিন সকালে ওর ডাকে ঘুম ভাঙে। আমি হেসে দরজা খুলে দিলাম।
পিচ্চি ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরল, বলল, বউ, তুমি তো কাল রাতে আমার সাথে ঘুমাতে আসোইনি। আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি। আমি বললাম, কাল রাতে এখানে ছিলাম, তুমি তো বলেছিলে কাল তোমার দিন, রাত তো আমার স্বামীর। পিচ্চি আমার স্বামীর দিকে তাকিয়ে বলল, তুই আমার বউকে সারা রাত জাগিয়ে রেখেছিলি? আমার স্বামী বললেন, হ্যাঁ রেখেছিলাম, কিন্তু ওকে জাগাইনি, ও নিজে থেকে আমার সাথে ছিল। পিচ্চি বলল, ঠিক আছে, আজকে সারা দিন আমার, আর আজ রাতেও আমার, কালকে দিন আমার, রাতও আমার। আমার স্বামী বললেন, এত লোভ, একদিন ওকে তোর দিলাম আর তুই সব কেড়ে নিতে চাস? পিচ্চি বলল, হ্যাঁ আমি সব চাই, বউ পুরোটা আমার চাই। আমি হেসে পিচ্চির মাথায় হাত বুলিয়ে দিলাম, বললাম, ঠিক আছে, আজ সারা দিন তোমার, কিন্তু রাতের ব্যাপার পরে দেখা যাবে। পিচ্চি খুশি হয়ে লাফাতে লাগলো। তারপর বলল, চলো বউ, নাস্তা করব, তারপর আমরা বাগানে যাব, সেখানে একটা সুইং আছে, তোমাকে সুইং করাবো। আমি রাজি হয়ে গেলাম। আমার স্বামী বললেন, আমিও আসছি। পিচ্চি বলল, তুই আসবি না, আজ ও আমার। আমার স্বামী আমার দিকে তাকালেন। আমি ওনাকে ইশারায় বললাম, ঠিক আছে, আপনি আসবেন। পিচ্চি বুঝতে পারেনি। আমরা নিচে নেমে নাস্তা করলাম। নাস্তার টেবিলে দাদা শাশুড়ি বললেন, কালকের পর তোদের মধ্যে অনেক ভালোবাসা বেড়েছে দেখছি। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। আমার স্বামী বললেন, দাদি, ও লজ্জা পাচ্ছে। দাদি বললেন, আচ্ছা আচ্ছা, আর বলবো না, কিন্তু একটা কথা বলি, সংসার করতে হলে একে অপরকে বুঝতে হয়। তোরা যত তাড়াতাড়ি বুঝতে পারবি, তত তাড়াতাড়ি সুখী হবি। নাস্তা শেষ করে পিচ্চি আমার হাত ধরে টানতে টানতে বাগানে নিয়ে গেল। সত্যিই সেখানে একটা বড় সুইং ছিল। পিচ্চি বলল, বউ, তুমি বসো, আমি সুইং করাবো। আমি সুইংয়ে বসলাম। পিচ্চি পেছনে গিয়ে সুইং টানতে লাগলো, কিন্তু ও ছোট বলে ঠিকমতো পারছে না। তখন আমার স্বামী এসে বললেন, আয়, আমি করাই। পিচ্চি বলল, না, আমি করব। আমার স্বামী বললেন, তুই পারবি না, আয়, আমি ধরে দিচ্ছি, তুই ঠেলে দিবি। পিচ্চি রাজি হয়ে গেল। আমার স্বামী সুইং ধরে টান দিলেন, পিচ্চি ঠেলে দিল। আমি অনেক উঁচুতে উঠে গেলাম। বাতাসে আমার চুল উঠছে, খুব ভালো লাগছে। পিচ্চি চিৎকার করে বলল, বউ, তুমি উঠছো, দেখো দেখো। আমি হাসছি। আমার স্বামী আমার দিকে তাকিয়ে হাসছেন। ওনার চোখে অনেক ভালোবাসা। এই প্রথম আমি ওনার চোখে এত ভালোবাসা দেখলাম। কিছুক্ষণ সুইং খেলার পর আমরা বাগানের বেঞ্চিতে বসলাম। পিচ্চি ফুল তুলতে গেল। আমি আর আমার স্বামী পাশাপাশি বসে আছি। উনি আমার হাত ধরে রেখেছেন। উনি বললেন, কালকের পর থেকে আমার খুব ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। আমি বললাম, কেন? উনি বললেন, তোমাকে পাশে পেয়ে। আগে আমি জানতাম না কাউকে কাছে পাওয়া কতটা ভালো, এখন বুঝতে পারছি। আমি ওনার কাঁধে মাথা রেখে দিলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কিছুক্ষণ আমরা চুপ করে বসে রইলাম। চারপাশে পাখির ডাক, ফুলের গন্ধ, মৃদু বাতাস, খুব শান্তি লাগছে। পিচ্চি ফুল তুলে নিয়ে এসে বলল, বউ, এই ফুল তোমার জন্য, আমি তোলা। আমি ফুলগুলো নিয়ে ওর গালে একটা চুমু খেয়ে দিলাম। পিচ্চি খুশি হয়ে লাফাতে লাগলো। তারপর আমার স্বামীর দিকে তাকিয়ে বলল, বড় ভাই, তুই কি জেলাস করছিস? আমার স্বামী হেসে বললেন, হ্যাঁ রে, করছি। পিচ্চি বলল, তুই কেন জেলাস করবি? তুই তো ওর কাছে সবসময় পাস, আমি একটু পেলাম, তাতেই তুই জেলাস? আমরা দুজনেই হেসে উঠলাম। পিচ্চি বলল, আমি আরও ফুল তুলব, তুই এখানে বসে থাক। পিচ্চি চলে যেতেই আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, তোমাকে খুব মিস করি যখন তুমি ওর সাথে থাকো। আমি বললাম, পাগল, ও তো ছোট বাচ্চা, ওর সাথেও তো আমি আছি, আপনার সাথেও আছি। উনি বললেন, জানি, কিন্তু তারপরেও তুমি ওকে আদর করলে আমার ইচ্ছে করে আমি তোমাকে আরও বেশি করে আদর করি। আমি ওনার গালে হাত বুলিয়ে দিয়ে বললাম, আমি তো আছি আপনার জন্য সব সময়। উনি আমার কপালে চুমু খেয়ে দিলেন। হঠাৎ পিচ্চি ছুটে আসছে, বলল, বউ, বড় ভাই, দাদি ডাকছে, সবার সাথে ছবি তোলা হবে, চলো। আমরা তিনজন বাড়ির ভেতরে গেলাম। ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে। একজন ফটোগ্রাফার এসেছেন। দাদা শাশুড়ি বললেন, তোদের বিয়ের ছবি তোলা হয়নি ঠিক করে, আজ আমরা সবাই মিলে ফ্যামিলি ফটো তুলব, তারপর তোদের কাপল ফটো তুলব। আমি লজ্জা পেয়ে গেলাম। আমার স্বামী আমার হাত ধরে বললেন, চলো, লজ্জা পেও না। প্রথমে সবাই মিলে ফ্যামিলি ফটো হলো। তারপর দাদি বললেন, এখন তোদের কাপল ফটো তোল। আমি আর আমার স্বামী পাশাপাশি দাঁড়ালাম। ফটোগ্রাফার বললেন, একটু কাছে হন, একে অপরের দিকে তাকান, হাসুন। আমরা ওনার দিকে তাকিয়ে হাসলাম।
ছবি হলো। তারপর ফটোগ্রাফার বললেন, এখন একটু রোম্যান্টিক পোজ দিন, ওই যে ওনার কাঁধে হাত রাখুন। আমি ওনার কাঁধে হাত রাখলাম, উনি আমার কোমরে হাত রাখলেন, ছবি হলো। তারপর আরও কয়েকটা ছবি হলো। পিচ্চি বলল, এখন আমার সাথে বউয়ের ছবি তুলবে। ফটোগ্রাফার হাসলেন। পিচ্চি আমার কোলে বসে ছবি তুলল, তারপর আমার গলা জড়িয়ে ধরে ছবি তুলল। অনেক মজা করলাম। ছবি তোলা শেষ হলে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চের পর পিচ্চি ঘুমিয়ে পড়ল। আমি আর আমার স্বামী আমাদের রুমে গেলাম। উনি বললেন, তোমাকে একটা জিনিস দেব। আমি বললাম, কি? উনি একটা বক্স খুলে একটা গোলাপি রঙের শাড়ি বের করলেন। বললেন, এই শাড়িটা আমার মায়ের ছিল, দাদি আমাকে দিয়েছিল, বলেছিল যখন তোর বিয়ে হবে তখন তোর বউকে এই শাড়ি পরাবি। আমি শাড়িটা দেখলাম, খুব সুন্দর শাড়ি, কিন্তু ওনার মায়ের, উনি তো বলেছিলেন ওনার বাবা মা নেই। উনি বুঝতে পেরে বললেন, আমার পালিত মা, যিনি আমাকে মানুষ করেছেন, তিনিই আমার আসল মা। এই শাড়িটা ওনার খুব পছন্দের ছিল। ওনার মৃত্যুর পর দাদি এই শাড়ি আমার কাছে রেখেছিলেন। আমার চোখ ছলছল করে উঠল। আমি বললাম, আপনি কি চান আমি এই শাড়ি পরি? উনি বললেন, হ্যাঁ, আজকে তুমি এই শাড়ি পরবে আমার জন্য। আমি রাজি হয়ে গেলাম। উনি রুম থেকে বেরিয়ে গেলেন। আমি শাড়ি পরলাম। শাড়িটা খুব সুন্দর হয়েছে। আয়নায় নিজেকে দেখে ভালো লাগছে। উনি রুমে ঢুকে আমাকে দেখে থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তোমাকে এত সুন্দর দেখাচ্ছে যে কথা বলতে ইচ্ছে করছে না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আমি লজ্জা পেয়ে বললাম, আপনি বাড়াবাড়ি করছেন। উনি আমার কাছে এসে আমার হাত ধরে বললেন, বাড়াবাড়ি করছি না, সত্যি বলছি, তুমি এখন পরীর মতো দেখাচ্ছে। আমি ওনার চোখের দিকে তাকালাম। ওনার চোখে সত্যি অনেক ভালোবাসা। উনি আমার কপালে চুমু খেয়ে দিলেন। তারপর আমার চুলে হাত বুলিয়ে দিলেন। তারপর আমার ঠোঁটে চুমু খেলেন, খুব মিষ্টি একটা চুমু। আমি ওনাকে জড়িয়ে ধরলাম। উনি বললেন, আমার মা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তিনি তোমাকে দেখে খুব খুশি হতেন। আমি বললাম, উনি তো আছেন। ওনার এই শাড়ি পরেই আমি ওনার আশীর্বাদ নিয়ে নিলাম। উনি আমাকে জড়িয়ে ধরলেন অনেকক্ষণ ধরে। সন্ধ্যায় দাদি আমাদের ডাকলেন। গিয়ে দেখি পিচ্চি জেগে উঠেছে। ও আমাকে দেখে চিৎকার করে উঠল, ওহ, বউ আজকে এত সুন্দর কেন? আমি হেসে বললাম, তোমার বড় ভাইয়ের জন্য সাজছি। পিচ্চি বলল, আমার জন্যও সাজো, কালকে আমার জন্য সাজবে। আমি বললাম, ঠিক আছে, কালকে তোমার জন্য সাজব। পিচ্চি খুশি হয়ে গেল। দাদি বললেন, ওই শাড়িটা চিনতে পেরেছি, ওটা তোর মায়ের ছিল, তাই তো? আমার স্বামী বললেন, হ্যাঁ দাদি, ওকে পরিয়ে দেখতে চেয়েছিলাম। দাদি বললেন, তোর মা খুব খুশি হবে দেখলে, ও অনেক ভালো মেয়ে পেয়েছি তুই। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। রাতে ডিনারের পর আমরা ড্রয়িং রুমে বসে আছি। পিচ্চি টিভি দেখছে। আমি আর আমার স্বামী পাশাপাশি বসে গল্প করছি। হঠাৎ পিচ্চি বলল, বড় ভাই, তুই কি আমার বউকে অনেক ভালোবাসিস? আমার স্বামী একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ, অনেক ভালোবাসি। কেন? পিচ্চি বলল, তাহলে তুই ওকে একটা গিফট দে না, বড় বড় গিফট। আমার স্বামী হেসে বললেন, কি গিফট দেব? পিচ্চি বলল, ওকে একটা গাড়ি কিনে দে, ও যেন নিজে গাড়ি চালাতে পারে। আমি হেসে বললাম, পিচ্চি, আমরা গাড়ি চালানো জানি না। পিচ্চি বলল, তাহলে শিখে নিও, বড় ভাই শিখিয়ে দেবে। আমার স্বামী বললেন, ঠিক আছে, ওকে আমি গাড়ি চালানো শিখিয়ে দেব, আর গাড়িও কিনে দেব। পিচ্চি খুশি হয়ে বলল, আমিও শিখব। আমার স্বামী বললেন, তুই এখনো ছোট, বড় হলে তোকেও শিখিয়ে দেব। পিচ্চি একটু মন খারাপ করে বলল, কবে বড় হব আমি? আমি ওকে কোলে টেনে নিয়ে বললাম, তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তখন সব শিখবে। রাত অনেক হলো। পিচ্চি ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু ও আমার কোল ছাড়তে চাইছে না। ও বলল, বউ, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। আমার স্বামী বললেন, কাল ওর সাথে ঘুমাস, আজকে ওকে নিয়ে আমাদের কিছু কথা আছে। পিচ্চি বলল, কি কথা? আমার স্বামী বললেন, বড়দের কথা, তুই বুঝবি না। পিচ্চি একটু অভিমান করে বলল, আমি সব বুঝি, কিন্তু তবুও আজকে আমি ওর সাথে ঘুমাবই। আমি পিচ্চিকে শান্ত করে বললাম, আচ্ছা, আজকে তুমি আমাদের রুমে এসে ঘুমাবে, আমরা তিনজন একসাথে ঘুমাবো। পিচ্চি খুশি হয়ে লাফিয়ে উঠল। আমার স্বামী একটু বিরক্ত হলেও রাজি হয়ে গেলেন।
রাতে আমরা তিনজন একই বিছানায় শুয়ে পড়লাম। পিচ্চি মাঝখানে, ও আমার হাত ধরে শুয়ে আছে, অন্য হাতে আমার স্বামী আমার হাত ধরে আছেন। পিচ্চি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আমার স্বামী ফিসফিস করে বললেন, ওকে নিয়ে আমাদের জীবনের শান্তি নেই। আমি ফিসফিস করে বললাম, ও তো ছোট বাচ্চা, ওকে নিয়ে এত অভিমান কেন? উনি বললেন, অভিমান নয়, কিন্তু তোমাকে একটু কাছে পেতে চাই। ও সব সময় মাঝখানে চলে আসে। আমি হেসে বললাম, পাগল, ও বড় হয়ে যাবে তখন নিজেই চলে যাবে, তখন তো আমরা একা হয়ে যাব। এখন ওকে নিয়ে মজা করি। উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তোমার কথা ঠিক, ও এখন ছোট, ওকে আমরা দুজনেই আগলে রাখব। আমি বললাম, হ্যাঁ, আমরা তিনজন মিলে একটা সুন্দর পরিবার। ও আমাদের ছোট স্বামী, আপনি আমার বড় স্বামী, আর আমি আপনাদের বউ। উনি হেসে বললেন, তোমার কথা শুনলে সব দুঃখ দূর হয়ে যায়। আমি ওনার হাত চেপে ধরলাম। ধীরে ধীরে আমাদের ঘুম চলে এলো। সকালে ঘুম ভাঙল পিচ্চির ডাকে। ও চিৎকার করে বলছে, বউ, বড় ভাই, উঠো, দেখো দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা চোখ খুলে দেখি সত্যিই বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পিচ্চি জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। ও বলল, বউ, চলো বৃষ্টিতে ভিজি। আমি বললাম, এত সকালে? ঠান্ডা লাগবে। পিচ্চি বলল, না না, ঠান্ডা লাগবে না, চলো। আমার স্বামী বললেন, যা, ওকে নিয়ে যা, আমি আসছি। পিচ্চি আমার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। আমরা বারান্দায় দাঁড়ালাম। বৃষ্টির ফোঁটা এসে গায়ে লাগছে, খুব ভালো লাগছে। পিচ্চি বৃষ্টির মধ্যে নেচে নেচে গাইতে লাগলো। আমি ওকে দেখে হাসছি। কিছুক্ষণ পর আমার স্বামী এসে বললেন, এই যে ছাতা নিয়ে এসেছি, ধরো। পিচ্চি বলল, ছাতা লাগবে না, আমরা বৃষ্টিতে ভিজব। আমার স্বামী একটু বিরক্ত হলেন, কিন্তু তারপর নিজেও ছাতা ফেলে দিয়ে আমাদের সাথে দাঁড়ালেন। বললেন, তোমাদের পাগলামি দেখে আমারও ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজি। পিচ্চি খুশি হয়ে লাফিয়ে উঠল, বলল, বড় ভাইও আমাদের সাথে। আমরা তিনজন বৃষ্টিতে ভিজতে লাগলাম, খুব মজা লাগছে। পিচ্চি নেচে নেচে গাইছে, আমি আমার স্বামীর হাত ধরে আছি। উনি আমার দিকে তাকিয়ে হাসছেন। হঠাৎ দাদির আওয়াজ, ওরে পাগল ছেলে মেয়ে, বৃষ্টিতে ভিজছিস, সর্দি হবে। আমরা দাদির দিকে তাকিয়ে হাসলাম। দাদি বললেন, আয় আয়, ভিতরে আয়, গরম দুধ খাবি, তাড়াতাড়ি আয়। আমরা ভিতরে গেলাম। দাদি গরম দুধ এনে দিলেন। আমরা তিনজন গরম দুধ খেলাম। পিচ্চি দুধ খেতে খেতে বলল, দাদি, আজকে খুব মজা করেছি। দাদি বললেন, তোদের দেখে আমারও মজা লাগছে। অনেক দিন পর এই বাড়িতে হাসি ফিরল। আমি দাদির দিকে তাকিয়ে হাসলাম। দাদি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। বৃষ্টি থামল না, সারা দিন বৃষ্টি চলল। আমরা বাড়ির ভিতরেই সময় কাটালাম। পিচ্চির সাথে লুডো খেলাম, গল্প করলাম। আমার স্বামী পাশে বসে সব দেখলেন, মাঝে মাঝে আমার হাত ধরে রাখলেন। বিকেলে পিচ্চি ঘুমিয়ে পড়ল। আমি আর আমার স্বামী বারান্দায় বসে বৃষ্টি দেখছি, চা খাচ্ছি, খুব শান্তি লাগছে। উনি বললেন, তোমাকে একটা কথা বলি। আমি বললাম, বলুন। উনি বললেন, তুমি আসার পর থেকে আমার জীবন বদলে গেছে। আগে আমি খুব একা ছিলাম। পিচ্চি ছিল, কিন্তু ও ছোট, ওর সাথে সব কথা বলা যায় না। দাদি আছে, কিন্তু উনিও বুড়ো মানুষ। তোমাকে পাওয়ার পর আমি সত্যিকারের সুখী। আমি ওনার হাত ধরে বললাম, আমিও আপনার কাছে এসে সুখী। প্রথমে খুব কষ্ট পেয়েছিলাম, এখন বুঝতে পারি আপনি আসলে কেমন মানুষ। উনি বললেন, আমি জানি প্রথম দিন আমি খুব খারাপ ব্যবহার করেছিলাম, তার জন্য কি তুমি আমাকে মাফ করে দেবে? আমি বললাম, মাফ করে দিয়েছি তো, এখন আর সেসব কথা নয়, এখন আমরা একে অপরের। উনি আমাকে জড়িয়ে ধরলেন। বৃষ্টির শব্দ, চায়ের গন্ধ, ওনার শরীরের উষ্ণতা, সব মিলিয়ে খুব ভালো লাগছে। রাতে ডিনারের পর আমরা ড্রয়িং রুমে বসে আছি। হঠাৎ দাদি বললেন, তোদের তো এখনো হানিমুনে যাওয়া হয়নি, একটা প্ল্যান কর না, কোথাও ঘুরে আয়। পিচ্চি বলল, হ্যাঁ হ্যাঁ, বড় ভাই, বউকে নিয়ে কোথাও ঘুরতে যা, আমিও যাব। আমার স্বামী বললেন, ঠিক আছে, প্ল্যান করছি, সবাই মিলে যাব। পিচ্চি খুশি হয়ে লাফাতে লাগলো, বলল, আমরা কোথায় যাব? সাগরে যাব, পাহাড়ে যাব? আমি বললাম, তুমি কোথায় যেতে চাও? পিচ্চি বলল, আমি সাগরে যেতে চাই, বালুতে খেলবো, সাঁতার কাটবো, বড় বড় ঢেউ দেখব। আমার স্বামী বললেন, ঠিক আছে, সাগরেই যাব, কক্সবাজার যাব। পিচ্চি খুশিতে চিৎকার করে উঠল, বলল, আমরা কক্সবাজার যাচ্ছি, আমরা কক্সবাজার যাচ্ছি। সবাই হেসে উঠল। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার স্বামী বললেন,
তোমার কি ইচ্ছে? তুমি কোথায় যেতে চাও? আমি বললাম, আমার সাগর দেখতে ইচ্ছে করে, ছোটবেলা থেকে শুনছি কিন্তু কখনো দেখিনি। উনি বললেন, তাহলে সাগরেই যাব, তোমাকে আমি সাগর দেখাবো, আরও অনেক জায়গা দেখাবো, ধীরে ধীরে সব জায়গায় নিয়ে যাব তোমাকে। আমি ওনাকে জড়িয়ে ধরলাম, বললাম, থ্যাংক ইউ। উনি বললেন, থ্যাঙ্কস না, তুমি আমার, আমি তোমার, এটাই যথেষ্ট। পরের দিন থেকে হানিমুনের প্রস্তুতি শুরু হলো। পিচ্চি খুব এক্সাইটেড। ওর জন্য নতুন জামা কিনলাম, আমার জন্য আমার স্বামী অনেক শাড়ি কিনে দিলেন, নিজের জন্যও অনেক কাপড় কিনলেন। যাওয়ার আগের রাতে দাদি আমাকে ডেকে নিয়ে বললেন, মা, তোদের জন্য অনেক শুভকামনা রইল, ভালো করে ঘুরে আয়। আর একটা কথা মনে রাখবি, সংসার করতে গেলে ধৈর্য লাগে, তোর স্বামীকে বুঝে নে, ও খুব ভালো ছেলে। আমি বললাম, আপনাদের রেখে আমাদের মন খারাপ লাগবে। দাদি বললেন, আরে বোকা মেয়ে, আমরা তো আছি, তোরা ঘুরে আয়, তারপর আবার সবাই মিলে থাকব। পিচ্চি ছুটে এসে বলল, দাদি, আমরা কখন যাব? এখনই যাব? দাদি হেসে বললেন, কাল সকালে যাবি, এখন ঘুমাতে যা। পিচ্চি আমার হাত ধরে বলল, বউ, আজকে আমি তোমার সাথে ঘুমাবো, কাল থেকে তো বড় ভাই তোমাকে সারাক্ষণ নিজের কাছে রাখবে। আমি হেসে পিচ্চিকে নিয়ে আমাদের রুমে গেলাম। আমার স্বামী তখন জিনিসপত্র গোছাচ্ছেন। পিচ্চিকে দেখে বললেন, আবারও এখানে? পিচ্চি বলল, আজকে শেষ রাত, কাল থেকে তুই ওকে সারাক্ষণ পাবি, আজকে ও আমার। আমার স্বামী একটু বিরক্ত হলেন না, বরং হেসে বললেন, ঠিক আছে, আজকে তোর, কাল থেকে আমার। পিচ্চি খুশি হয়ে আমার কোলে উঠে বসল। আমরা তিনজন গল্প করতে লাগলাম। পিচ্চি অনেক প্রশ্ন করছে, সাগর কত বড়, সেখানে মাছ থাকে, আমরা সাঁতার কাটতে পারবো? আমরা ওর সব প্রশ্নের উত্তর দিচ্ছি। একসময় পিচ্চি ঘুমিয়ে পড়ল। আমার স্বামী ওকে আমার কোল থেকে সরিয়ে পাশে শুইয়ে দিলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, অবশেষে একটু একান্ত সময় পেলাম। আমি হেসে বললাম, সব সময় তো পাবেন, পিচ্চি বড় হয়ে যাবে, তখন আরও বেশি পাবেন। উনি বললেন, ততদিন আমি অপেক্ষা করতে পারবো না, এখনই চাই তোমাকে। আমি লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিলাম। উনি আমার মুখ ফিরিয়ে ধরে বললেন, লজ্জা পাও কেন, তুমি আমার বউ। আমি ওনার চোখের দিকে তাকালাম। ওনার চোখে অনেক ভালোবাসা। উনি আমার কপালে চুমু খেলেন, তারপর আমার ঠোঁটে একটা দীর্ঘ চুমু। আমি ওনাকে জড়িয়ে ধরলাম। উনি বললেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, জানো? আমি বললাম, জানি, আমিও আপনাকে ভালোবাসি। উনি বললেন, এবার শুধু আপনি বলবে না, তুমি বলবে? আমি হেসে বললাম, ঠিক আছে, তুমি। উনি খুশি হয়ে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন, বললেন, এভাবে সব সময় জড়িয়ে ধরে রাখতে ইচ্ছে করে। আমি বললাম, থাকো না, আমি তো আছি। সারা রাত আমরা গল্প করলাম, কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। সকালে পিচ্চির চিৎকারে ঘুম ভাঙল। বউ, বড় ভাই, উঠো, আজ আমরা কক্সবাজার যাব। আমরা চোখ খুলে দেখি পিচ্চি ইতিমধ্যে তৈরি হয়ে বসে আছে। ওর ছোট্ট ব্যাগটা গুছিয়ে নিয়েছে। ও বলল, আমি সব গুছিয়ে রেখেছি, তোমরা তাড়াতাড়ি তৈরি হও। আমার স্বামী হাসতে হাসতে বললেন, ও দেখছি আমাদের চেয়েও বেশি ব্যস্ত। আমি উঠে দ্রুত তৈরি হতে লাগলাম। পিচ্চি আমার পিছু পিছু ঘুরছে, বলছে, বউ, তুমি কোন শাড়ি পরবে? ওই লালটা পরো না, লাল শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগে। আমি হেসে বললাম, ঠিক আছে, তুমি যা বলো তাই পরব। পিচ্চি খুশি হয়ে লাফাতে লাগলো। আমার স্বামী এসে বললেন, ও তো তোমাকে নিজের পুতুল বানিয়ে ফেলেছে, তুমি ওর সব কথা শোনো? আমি বললাম, ও আমার ছোট স্বামী, ওর কথা না শুনে কার কথা শুনব? পিচ্চি গর্বিত হয়ে বলল, শুনলে বড় ভাই, বউ আমার কথা শোনে, তুই এখন থেকে আমার মতো করে চলতে হবে। আমার স্বামী পিচ্চিকে ধরে নিয়ে আদর করে বললেন, তুই তো বড় হয়ে গেলি রে, তোর বউকে নিয়ে যা, আমরা নিচে যাই। নিচে নেমে দেখি দাদি, শাশুড়ি মা, ছোট মা সবাই তৈরি, আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন। দাদি বললেন, আয় মা, আয়, নাস্তা করে নে, তারপর যাবি, অনেক পথ। আমরা নাস্তা করলাম। পিচ্চি তাড়াহুড়ো করছে, বলছে, তাড়াতাড়ি করব, দেরি হয়ে যাবে। আমার স্বামী বললেন, পিচ্চি, একটু ধৈর্য ধর, সব ঠিক সময় হবে। নাস্তা শেষ করে আমরা গাড়িতে উঠলাম। পিচ্চি আমার কোলেই বসতে চাইল। আমার স্বামী বললেন, আজকে তুই আমার পাশে বসবি, বউ একটু আরাম করে বসুক। পিচ্চি একটু মন খারাপ করে বলল, ঠিক আছে, কিন্তু ফেরার পথে আমি বউয়ের কোলে বসবো। আমার স্বামী রাজি হয়ে গেলেন। গাড়ি ছেড়ে দিলাম। দাদি, শাশুড়ি মা, ছোট মা দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। দাদি বললেন, ভালো করে ঘুরে আয় মা, সবসময় খুশি থাকিস। আমি ওনাদের হাত জোড় করে প্রণাম করে নিলাম। গাড়ি শহর ছেড়ে দিল। পিচ্চি জানালা দিয়ে বাইরে দেখছে আর নানান প্রশ্ন করছে।
বউ ওইটা কি? ওই মাঠে কি ফলেছে? ওই গরুগুলো কত বড়? আমি ওর সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার স্বামী আয়নায় আমার দিকে তাকিয়ে হাসছেন। সময় যেন খুব ভালো কাটছে। কিছুক্ষণ পর পিচ্চি জানালার ধারে বসে বসে ঘুমিয়ে পড়ল। আমার স্বামী তখন গাড়ি একটু ধীর করে দিয়ে বললেন, অবশেষে একটু শান্তি। আমি হেসে বললাম, ওকে খুব পছন্দ হয় তোমার, তাই না? উনি বললেন, হ্যাঁ, খুব পছন্দ হয়। ও ছোট হলেও অনেক বুঝদার। ওর জন্যই তো আমরা কাছাকাছি হয়েছি। ও না থাকলে হয়তো আমরা এত কাছে আসতে পারতাম না। আমি বললাম, সত্যি, ও আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। উনি বললেন, তোমার মতো মেয়ে পেয়ে আমি ধন্য। আমি লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু উনি আমার হাতটা ধরে ফেললেন। বললেন, লজ্জা পাও না, সত্যি বলছি। পথে আমরা একবার চা খেতে থামলাম। পিচ্চি তখনও ঘুমাচ্ছে। আমরা চা খেতে খেতে গল্প করলাম। আমার স্বামী বললেন, তোমাকে অনেক দূর নিয়ে যাব, শুধু কক্সবাজার না, দেশের সব জায়গায় নিয়ে যাব, তারপর বিদেশেও নিয়ে যাব। আমি বললাম, এত ঘুরে বেড়াবো কেন? বাড়িতে থাকলেই তো ভালো লাগে। উনি বললেন, তোমাকে সব জায়গা দেখাতে চাই। তুমি আমার সাথে থাকবে, এটাই আমার সবচেয়ে বড় সুখ। আমি ওনার হাত চেপে ধরলাম। কিছুক্ষণ পর পিচ্চির ঘুম ভাঙল। ও আমাদের দেখে বলল, আমাকে না ডেকে চা খাচ্ছ? আমি কি তোমাদের বউ না? আমি হেসে পিচ্চির জন্য চা নিয়ে এলাম। ও ছোট কাপে চা খেতে লাগলো। ওর চা খাওয়ার ভঙ্গি দেখে খুব মজা লাগছে। তারপর আমরা আবার রওনা দিলাম। দুপুরের আগেই আমরা কক্সবাজার পৌঁছে গেলাম। সমুদ্র দেখে পিচ্চি চিৎকার করে উঠল, ও মা বউ, এত বড় পানি! বউ দেখো দেখো, কত বড়! আমিও প্রথমবার সমুদ্র দেখছি, আমারও খুব ভালো লাগছে। নীল পানি, বিশাল আকাশ, দিগন্ত জুড়ে জলরাশি, কি অপূর্ব! আমার স্বামী বললেন, এটাই সাগর, সুন্দর না? আমি বললাম, অসাধারণ। আমরা হোটেলে চেক ইন করলাম। 2টো রুম নেওয়া হয়েছে, একটা আমাদের জন্য আর একটা পিচ্চির জন্য। কিন্তু পিচ্চি বলল, আমি আলাদা রুমে থাকব না, আমি বউয়ের সাথে থাকব। আমার স্বামী বললেন, তুই বড় হয়ে গেলি, আলাদা থাকতে হবে। পিচ্চি বলল, না, আমি বড় হতে চাই না, আমি বউয়ের সাথেই থাকব। আমি বললাম, ওকে আমাদের রুমেই থাকতে দাও, ও ছোট, ওকে একা রাখা ঠিক হবে না। আমার স্বামী রাজি হয়ে গেলেন। আমরা রুমে জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে নিলাম, তারপর সাগরে গেলাম। পিচ্চি সাগরে নেমে পড়ল। ঢেউ আসছে, ও লাফাচ্ছে, বলছে, বউ আসো, খুব মজা লাগছে। আমিও সাগরে নামলাম। পানি খুব ঠান্ডা, কিন্তু ভালো লাগছে। ঢেউ আসছে, পা ভিজছে। আমার স্বামীও নামলেন। তিনি পিচ্চিকে ধরে রেখেছেন যাতে ও পড়ে না যায়। আমরা অনেকক্ষণ সাগরে খেললাম, তারপর বালুতে বসে বিশ্রাম নিচ্ছি। পিচ্চি বালু দিয়ে ঘর বানাচ্ছে। আমি আর আমার স্বামী পাশাপাশি বসে আছি। উনি বললেন, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তুমি এত খুশি, এত ফুরফুরে। আমি বললাম, তোমার জন্যই তো এত খুশি, তুমি না থাকলে এত কিছু হতো না। উনি আমার হাত ধরে বললেন, সবসময় এভাবে পাশে থাকবে তো? আমি বললাম, সব সময়, চিরকাল। সন্ধে আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রেস্টুরেন্টে ডিনার করলাম। পিচ্চি খেতে খেতে বলল, বউ, কালকে আমরা আবার সাগরে যাব, তাই তো? আমি বললাম, হ্যাঁ, কালকে আবার যাব, অনেক দিন থাকবো এখানে। পিচ্চি খুশি হয়ে বলল, তাহলে আমি কালকে বড় বড় শামুক কুড়াবো আর মাছ ধরব। আমার স্বামী বললেন, মাছ ধরা তো শিখতে হবে, কালকে শিখিয়ে দেব। পিচ্চি খুশিতে লাফাতে লাগল। রাতে আমরা রুমে ফিরলাম। পিচ্চি ক্লান্ত হয়ে আগেই ঘুমিয়ে পড়ল। আমি আর আমার স্বামী বারান্দায় দাঁড়িয়ে সাগর দেখছি। চাঁদের আলোয় সাগর ঝলমল করছে, বাতাসে হিমেল ছোঁয়া। আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বললেন, এই দৃশ্য, এই আবহ তোমার সাথে স্বপ্নের মতো। আমি ওনার বুকে মাথা রেখে বললাম, আমারও স্বপ্নের মতো লাগছে, কখনো ভাবিনি এত সুখী হব। উনি বললেন, আমি কিন্তু ভেবেছিলাম, প্রথম দেখাতেই ভেবেছিলাম এই মেয়েটাকে আমি সুখী করব। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, সত্যি? উনি বললেন, সত্যি, কিন্তু প্রথম দিন আমি খারাপ ব্যবহার করেছিলাম, কারণ আমি জানতাম না কিভাবে তোমাকে বোঝাবো। আমার ভয় ছিল তুমি আমাকে পছন্দ করবে না। আমি বললাম, তাই বলে কি এভাবে কষ্ট দেওয়া উচিত ছিল? উনি বললেন, না, উচিত ছিল না, কিন্তু আমি আসলে নিজেকে সামলাতে পারিনি। তোমাকে কাছে পেয়েও না পাওয়ার যন্ত্রণায় আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমি চুপ করে রইলাম। উনি আবার বললেন, তোমাকে কি আমি এখন জিজ্ঞেস করতে পারি, তুমি কি আমাকে ভালোবাসো? আমি ওনার চোখে চোখ রেখে বললাম,
হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। উনি আমাকে জড়িয়ে ধরলেন অনেকক্ষণ ধরে। তারপর আমার কপালে চুমু খেলেন, আমার চোখে, আমার নাকে, আমার গালে, শেষে আমার ঠোঁটে। এক দীর্ঘ মিষ্টি চুমু। রাত অনেক গভীর হলো। আমরা বারান্দা থেকে রুমে এলাম। পিচ্চি তখনও ঘুমাচ্ছে। আমি আর আমার স্বামী পাশাপাশি শুয়ে পড়লাম, হাত ধরাধরি করে। কিছুক্ষণ গল্প করলাম, তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে পিচ্চির ডাকে ঘুম ভাঙল। ও বলল, বউ, বড় ভাই, সকাল হয়ে গেছে, উঠো, সাগরে যাব। আমরা হাসতে হাসতে উঠলাম। তাড়াতাড়ি তৈরি হয়ে সাগরে গেলাম। আজকে পিচ্চি মাছ ধরতে চায়। আমার স্বামী স্থানীয় জেলেদের কাছ থেকে একটা ছোট জাল কিনে দিলেন। পিচ্চি জাল নিয়ে সাগরে নামল। ওর মাছ ধরার ভঙ্গি দেখে আমরা হাসছি। আমিও সাগরে নামলাম, আমার স্বামীও। আমরা তিনজন মিলে জাল ফেললাম। কিছু ছোট ছোট মাছ ধরলাম। পিচ্চি খুব খুশি, বলল, এই মাছগুলো আমি ধরেছি, তাই এগুলো খুব মজা। আমরা হেসে উঠলাম। আজকে দুপুরে এই মাছ দিয়েই খাবো। পিচ্চি খুশিতে লাফাতে লাগল। তারপর আমরা বালুতে বসে বিশ্রাম নিচ্ছি। পিচ্চি বালু দিয়ে পাহাড় বানাচ্ছে। আমি আর আমার স্বামী পাশাপাশি বসে সাগর দেখছি। হঠাৎ আমার স্বামী বললেন, তোমাকে একটা কথা বলি। আমি বললাম, কি? উনি বললেন, আমি চাই আমাদের একটা বাচ্চা হোক, একটা মেয়ে, তোমার মতো সুন্দর। আমি লজ্জা পেয়ে বললাম, এসব কি বলছো? উনি বললেন, সত্যি বলছি। আমি চাই আমাদের সংসার আরও বড় হোক, পিচ্চির মতো আরও একটা ছোট্ট মানুষ আসুক আমাদের জীবনে। আমি চুপ করে রইলাম। উনি আমার হাত ধরে বললেন, তুমি কি চাও? আমি বললাম, আমিও চাই, কিন্তু এখনই না, একটু সময় দাও। উনি বললেন, ঠিক আছে, যতদিন তুমি চাও অপেক্ষা করব, কিন্তু আমার ইচ্ছেটা জানিয়ে রাখলাম। আমি ওনার কাঁধে মাথা রেখে দিলাম। অনেক ভালো লাগছে। এই মানুষটা আমার স্বপ্নগুলো শোনে, আমার অনুভূতি বোঝে। দুপুরে আমরা হোটেলে ফিরলাম। পিচ্চির ধরা মাছগুলো রান্না করতে দিলাম। পিচ্চি নিজে রান্নাঘরে গিয়ে দেখল কিভাবে মাছ রান্না হয়। ও খুব উৎসাহী। দুপুরের খাবারে ওই মাছগুলো আমরা খেলাম। পিচ্চি বলল, এই মাছগুলো আমি ধরেছি, তাই এগুলো খুব মজা। আমরা হেসে উঠলাম। বিকেলে আমরা আবার সাগরে গেলাম। এবার সূর্যাস্ত দেখব। সূর্য ডুবছে সাগরে। আকাশ লাল, কমলা, গোলাকি, কত রং, অপূর্ব লাগছে। পিচ্চি বলল, বউ, সূর্য কেন ডুবে যায়? আমি বললাম, সূর্য যখন ক্লান্ত হয় তখন সে ঘুমোতে যায়, কাল সকালে আবার উঠবে। পিচ্চি বলল, সূর্যরে ক্লান্ত হয়, মানুষেরাই তো ক্লান্ত হয়। আমার স্বামী বললেন, সব কিছুরই ক্লান্ত লাগে, সূর্যেরও লাগে, তাই ও ডুবে যায় বিশ্রাম নিতে। পিচ্চি কিছু বুঝল কি না বুঝল, কিন্তু মাথা নাড়ল। সন্ধ্যায় আমরা হোটেলে ফিরলাম। রাতে হোটেলের রেস্টুরেন্টে ডিনার করলাম। তারপর রুমে ফিরে গল্প করলাম। পিচ্চি আজও ক্লান্ত হয়ে আগে ঘুমিয়ে পড়ল। আমি আর আমার স্বামী বারান্দায় দাঁড়িয়ে আছি। আজ শেষ রাত এখানে, কাল আমাদের ফিরতে হবে। আমার স্বামী বললেন, কেমন লাগলো তোমার? আমি বললাম, অসাধারণ, এত সুন্দর কয়েকটা দিন আমি কাটাইনি। উনি বললেন, আমিও না, তোমার সাথে প্রতিটি মুহূর্তই অসাধারণ লাগছে। আমি বললাম, বাড়ি ফিরে যেতে মন চাচ্ছে না। উনি বললেন, আমাদের বাড়িও তো সুন্দর, সেখানেও আমরা এভাবেই সময় কাটাবো, সব সময় একসাথে। আমি ওনাকে জড়িয়ে ধরলাম, বললাম, থ্যাংক ইউ ফর এভরিথিং। উনি বললেন, থ্যাঙ্কস না, তুমি আমার, আমি তোমার, এটাই যথেষ্ট। পরের দিন সকালে আমরা ফিরতি পথে রওনা দিলাম। পিচ্চি একটু মন খারাপ করে আছে। বলল, এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছি কেন? আরও কিছুদিন থাকতে পারতাম না? আমার স্বামী বললেন, আবার আসব, যখন ইচ্ছে হবে তখনই আসব। এখন বাড়ি ফিরতে হবে, দাদি আমাদের জন্য অপেক্ষা করছেন। পিচ্চি একটু শান্ত হলো, বলল, ঠিক আছে, তাহলে আবার আসব, কিন্তু পরের বার আরও বেশি দিন থাকব। আমি বললাম, ঠিক আছে, পরের বার অনেক দিন থাকব। পথে আমরা আবার চা খেতে থামলাম। পিচ্চি এবার নিজে চা বানাতে চাইল। দোকানদারকে বলে ওকে একটু চা বানানোর সুযোগ দেওয়া হলো। ও নিজ হাতে চা বানিয়ে আমাদের খাওয়ালো। চা খুব মজা হয়েছে। বিকেলে আমরা বাড়ি পৌঁছলাম। দাদি, শাশুড়ি মা, ছোট মা সবাই দরজায় দাঁড়িয়ে। পিচ্চি গাড়ি থেকে নেমেই দাদির কাছে ছুটে গেল।
বলল, দাদি আমরা অনেক মাছ ধরেছি, সাগরে অনেক খেলেছি, খুব মজা হয়েছে। দাদি হাসতে হাসতে ওকে জড়িয়ে ধরলেন, বললেন, আয় আয়, ঘরে আয়। আমরা সবাই ঘরে ঢুকলাম। দাদি বললেন, তোদের জন্য অনেক কিছু বানিয়ে রেখেছি, এখন ফ্রেশ হয়ে খেতে চলে আয়। আমরা ফ্রেশ হয়ে খেতে বসলাম। বাড়ির খাবার, অনেক দিন পর বাড়ির খাবার খাচ্ছি, খুব ভালো লাগছে। খাবার সময় পিচ্চি সবাইকে বলছে আমাদের সাগর ভ্রমণের গল্প, কিভাবে মাছ ধরল, কিভাবে সূর্যাস্ত দেখল, কিভাবে বালু দিয়ে পাহাড় বানালো। সবাই ওর গল্প শুনে মজা পাচ্ছে। রাতে ড্রয়িং রুমে সবাই বসে আড্ডা দিচ্ছি। দাদি বললেন, তোদের দেখে মনে হচ্ছে খুব ভালো সময় কাটিয়েছিস। বউয়ের মুখটা দেখে বোঝা যাচ্ছে ও খুব খুশি। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। আমার স্বামী আমার হাত ধরে বললেন, হ্যাঁ দাদি, খুব ভালো সময় কাটিয়েছি, ও খুব খুশি ছিল। দাদি বললেন, তোদের এমন খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। এই বাড়িতে অনেক দিন পর হাসি ফিরল। রাত অনেক হলো, সবাই ঘুমাতে চলে গেল। আমরা আমাদের রুমে এলাম। পিচ্চি আজও আমাদের রুমে থাকতে চাইল। আমার স্বামী বললেন, আজকে ওকে নিয়ে ঘুমাও, কাল থেকে ওকে নিজের রুমে পাঠিয়ে দেব। আমি বললাম, ঠিক আছে। পিচ্চি আমার কোলে শুয়ে পড়ল, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার স্বামী পাশে শুয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। পিচ্চি বলল, বউ, তোমাকে খুব ভালোবাসি। আমি বললাম, আমিও তোমাকে খুব ভালোবাসি। পিচ্চি বলল, বড় ভাই, তুই কি বউকে ভালোবাসিস? আমার স্বামী বললেন, হ্যাঁ রে, অনেক ভালোবাসি। পিচ্চি বলল, তাহলে আমরা তিনজন সব সময় একসাথে থাকব, তাই তো? আমি আর আমার স্বামী একসাথে বললাম, হ্যাঁ, সব সময়। পিচ্চি খুশি হয়ে চোখ বুজল, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আমি আমার স্বামীর দিকে তাকিয়ে হাসলাম। উনি আমার হাত ধরে ফেললেন, বললেন, কেমন লাগছে? আমি বললাম, অসাধারণ, এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। উনি বললেন, আমারও, তুমি আসার পর থেকে প্রতিদিনই আমার জীবনে নতুন রং এনেছ। আমি ওনার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। পিচ্চি এক পাশে, আমার স্বামী অন্য পাশে, আমি মাঝখানে, ঠিক যেমনটা হওয়া উচিত। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ধীরে ধীরে আমার ঘুম চলে এলো। পরের দিনগুলো খুব সুন্দর কাটতে লাগলো। পিচ্চি স্কুলে যায়, আমি বাড়ির কাজ করি, আমার স্বামী অফিসে যান। সন্ধ্যায় সবাই মিলে ড্রয়িং রুমে বসি, গল্প করি, হাসি। একদিন বিকেলে আমার স্বামী আমাকে নিয়ে গেলেন ওনার মায়ের কবরে, শাড়িটা পরে, যে শাড়ি ওনার মায়ের ছিল। কবরের পাশে দাঁড়িয়ে উনি বললেন, মা, আমি তোমার জন্য একটা মেয়ে এনেছি, দেখো ও কত সুন্দর, ওকে তুমি আশীর্বাদ করো। আমার চোখ ছলছল করে উঠল। আমি কবরের দিকে তাকিয়ে প্রার্থনা করলাম, বললাম, মা, আমাকে মেয়ে হিসেবে মেনে নিন, আমি আপনার ছেলেকে কখনো কষ্ট দেব না, সব সময় ভালোবেসে যত্ন করে রাখব। আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলেন। অনেকক্ষণ আমরা সেখানে দাঁড়িয়ে রইলাম। আজ 1 মাস হয়ে গেল আমাদের বিয়ের। দাদি বললেন, তোদের 1 মাস পূর্তি, আজকে আমরা সবাই মিলে একটা পার্টি করব। পিচ্চি খুশির হয়ে লাফাতে লাগলো, বলল, পার্টি পার্টি, আমরা পার্টি করব। সন্ধ্যায় বাড়িতে সবাই জড়ো হলো, আত্মীয় স্বজন এলো, কেক কাটা হলো, সবাই আমাদের আশীর্বাদ করল। পিচ্চি কেক খেতে খেতে বলল, বউ, তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি আমার সাথে সব সময় থাকবে, তাই তো? আমি বললাম, হ্যাঁ, সব সময়, তুমি আমার ছোট স্বামী, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পিচ্চি খুশি হয়ে আমার গলা জড়িয়ে ধরল। রাতের বেলা সবাই চলে গেলে আমরা 3 জন ড্রয়িং রুমে বসলাম। পিচ্চি ক্লান্ত হয়ে আমার কোলে শুয়ে পড়ল। আমার স্বামী আমার পাশে বসলেন। উনি বললেন, 1 মাস আগে আমরা কেমন ছিলাম আর এখন কেমন আছি, অনেক কিছু বদলে গেছে। আমি বললাম, হ্যাঁ, অনেক বদলে গেছে, ভালোর জন্যই বদলেছে। উনি বললেন, তোমার জন্য, তুমি এসে সব বদলে দিয়েছ। আমি বললাম, তোমার জন্য, তুমি আমাকে বদলে দিয়েছ। উনি আমার হাত ধরে বললেন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, বলো। উনি বললেন, আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি শুধু আমার বউ না, তুমি আমার বন্ধু, আমার পরিবার, আমার সব। আমার চোখে জল চলে এলো। আমি ওনাকে জড়িয়ে ধরলাম, বললাম, আমিও তোমাকে নিয়ে গর্বিত। তুমি আমার স্বামী, আমার ভালোবাসা, আমার জীবন। পিচ্চি ঘুমের ঘোরে বলল, বউ, ভালোবাসি, বড় ভাই, ভালোবাসি। আমরা দুজন পিচ্চির দিকে তাকিয়ে হাসলাম, তারপর একে অপরের দিকে তাকিয়ে বললাম, আমরাও তোমাকে ভালোবাসি।
চারদিকে নিশ্চুপ রাত, আকাশে তারা গুনগুন করছে। আমাদের ছোট্ট সংসারে আজকে 1 মাসের সুখের দিন। আমাদের সামনে আছে পুরো জীবন, অনেক সুখ, অনেক ভালোবাসা, অনেক হাসি নিয়ে। আমি জানি না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু এটুকু জানি আমার স্বামী আমার পাশে আছে, পিচ্ছি আমার পাশে আছে, এই পরিবার আমার, এই বাড়ি আমার, এই ভালোবাসা আমার, আর এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। রাত শেষ হয়ে আসছে, নতুন দিন আসছে, নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে। আমি আমার স্বামীর বুকে মাথা রেখে চোখ বুজলাম, পিচ্ছি আমার কোলে। এভাবেই থাকুক সব সময়, একসাথে 3 জন, চিরকাল। সমাপ্ত।